আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। বোকা বাবা গ্রুপ এবং পেজের সকল সদস্য এবং যারা আমাদের সাথে সর্বসময় যুক্ত হন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও 101তম পর্বে মাই ফাদার মাই হিরো এবং হ্যাপিনেস ইজ এ চয়েস এই আড্ডায় আমি জাকির আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা গল্প করি পারিবারিক সম্পর্কগুলো উন্নয়ন নিয়ে। আমরা চাই প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, প্রতিটা ঘরে বাবা মা যেন সন্তানের কাছে জান্নাত সমতুল্য হয় এবং সন্তান যেন বাবা মার চক্ষু শীতলকারী হয়। কি করলে এই ধরনের একটা আবহাওয়া, এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের ঘরগুলো স্বর্গে পরিণত হবে? কেন হচ্ছে না? কেন আজকে আমাদের এত অশান্ত, অশান্তিতে আমরা কেন বাস করছি? কেন সন্তান বাবার কথা শোনে না? কেন বাবা সন্তানকে নিয়ে হতাশা ফেস করে? এই গল্পগুলো, এই আড্ডাগুলো প্রতিদিন আমাদের বোকা বাবা পেজ থেকে করা হয়। আমরা বাবারা আসলেই কি অনেক বোকামি করছি? আমরা কি সম্পদের খোঁজে, ক্যারিয়ারের নেশায়, আমরা কি টাকা পয়সার নেশায় পরিবার থেকে নিজেদেরকে সরিয়ে রাখছি? আমরা কি সন্তানকে একটা অ্যাসেট মনে করে তার জন্য কাজ করছি, নাকি সন্তানের জন্য সম্পদ সংগ্রহ করতে করতে সন্তানের সাথে জীবনের মূল্যবান সময়, মূল্যবান মূল্যবান স্মৃতি, মূল্যবান আড্ডা, মূল্যবান যে ভালোবাসা সেইটা আমরা মিস করছি? আমরা জীবনের গল্প শুনি, জীবনের গল্প থেকে আমরা তুলে ধরতে চাই আমরা কি করছি। একটা ভালো সন্তান, একজন ভালো মানুষ কেমন করে হলো, এক বাবা কি করেছিলেন যে কিছু সন্তান ভালো হয়ে গেল, আর কি বাবা এমন কি করেছিলেন কিছু সন্তান বিপথে চলে গেল। এই গল্প, এই আড্ডাগুলো প্রতিদিন আমরা করে থাকি। যারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন, তাদের কাছে কৃতজ্ঞতা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন একজন বিশেষ মানুষ, যিনি নিজেকে বিকশিত করেছেন, তার গল্প আজকে শুনবো। এবং বিকশিত করার মাধ্যমে পরিবেশ, সমাজ, সংসার এবং চারিদিকের বিভিন্ন তথ্য যিনি সবার জন্য তুলে ধরছেন এবং সেই তথ্যের মাধ্যমে তিনি যুদ্ধ করছেন। তিনি সঠিক তথ্য তুলে ধরার জন্য নানান রকমের চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছেন। আজকে আমরা তার গল্প শুনবো এবং তার বাবার গল্প শুনবো। ধন্যবাদ সবাইকে। আমরা এখনই আমাদের আজকের অতিথি AM রায়হান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা তার কাছে শুনবো তার জীবনের গল্প। রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ রায়হান ভাই, আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। বোকা বাবা গ্রুপের ধন্যবাদ মাই ফাদার মাই হিরো হ্যাপিনেস ইজ এ চয়েস এই আড্ডায় আপনাকে স্বাগতম। বোকা বাবার সমস্ত অ্যাডমিন এবং সমস্ত সদস্যের পক্ষ থেকে আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা। আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়ে আপনার জীবনের আলো আমাদেরকে ছড়িয়ে দিবেন। আপনার আলোতে আমরা আলোকিত হব, আমাদের পরিবারগুলো আলোকিত হবে। আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, এবং সেই প্রত্যাশা আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। তো আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বোকা বাবার আড্ডায়। এবং প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো সেটা হলো আপনার গল্প। আপনার এই যে সুন্দর একটা জীবন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কিভাবে পড়াশোনা করেছেন, আপনার বাবা কিভাবে আপনাকে বিভিন্ন শিক্ষা দীক্ষায়, নৈতিক এবং নানান কৌশলে আপনাকে বড় করেছেন। তো আপনি আজকের AM রায়হান কিভাবে হলেন? তো আপনার এই সুন্দর জীবনের গল্প খুব সংক্ষেপে যদি আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমাদের আগামী প্রজন্ম হয়তো আমরা অনুপ্রাণিত হতে পারবো। তো আপনাকে ধন্যবাদ। আপনি শুরু করুন আপনার জীবনের গল্প দিয়ে। থ্যাংক ইউ রায়হান ভাই। ধন্যবাদ জাকির ভাই। মাই হিরো মাই ফাদার শিরোনামে বোকা বাবা গ্রুপের এই আড্ডায় আমার মতো একজন ছোট মানুষকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি যারা এই গ্রুপের সাথে আছেন, যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মাখা সালাম। আসসালামু আলাইকুম। আমি রায়হান নামে পরিচিত। আমার পুরো নাম আব্দুল মুত্তালিব রায়হান। আমার বাড়ি নাটোর, ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা রামকৃষ্ণপুর গ্রাম। আমার পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, একজন ব্যবসায়ী। আমার মাতা সোনারা বেগম। আমরা 2 ভাই 3 বোন। আমি বড়টা একটা ধারাবাহিকতা আছে আমার ক্ষেত্রে, যে আমি আল্লাহ আমাকে মানে একটা আলাদা একটা সৌভাগ্য দান করেছেন, যেটা হয়তো সবার হয় সেটা। এজন্য আল্লাহর কাছে আমি কেমন বাক্যে সবসময় শুকরিয়া জ্ঞাপন করি যে সে আমাকে বড় করেছে সকল জায়গায়। আমি আমার বংশের বড়, আমি আমার পরিবারের বড়,
আমি বিয়ে করেছি সেখানে আমি বড় জামাই। এমনি ভাবে সব জায়গাতে আল্লাহ আমাকে বড় করেছে। তো এই জন্য তার প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। আহ, আমার স্কুল জীবন শুরু করেছি আমার বাড়ি থেকে পাশের সরকারি প্রাইভেট বিদ্যালয় মাদারপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্লে এবং ক্লাস 1 পর্যন্ত পড়েছি। এরপরে ব্যবসায়িক কারণে বাবা যেত লালপুর দোকানে থাকতো, সেখানে আমাকে হেল্প করার জন্য সে আমাকে ভর্তি করে লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়। সেখানে ক্লাস 2 তে সেখানে ভর্তি হই। সেখান থেকে প্রাইমারি পাস করে লালপুর সুন্দরী বালক উচ্চ বিদ্যালয় কলেজ, তারপরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সেখান থেকে এসএসসি পাস করি। এরপরে এগ্রিকালচার ডিপ্লোমা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঈশ্বরদী সরকারি প্রতিষ্ঠান থেকে আমি এগ্রিকালচার ডিপ্লোমা করি। সেখানে ব্যাচেলর এগ্রিকালচার এডুকেশন শেষ করে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইভিনিং কোর্সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করি। এই হলো আমার মোটামুটি শিক্ষা জীবন। তো ছাত্র জীবনে আসলে আমি খারাপ ছাত্র ছিলাম তা বলবো না, ভালো ছাত্র ছিলাম সেটাও না। আমাদের আসলে আমার কাছে যেটা মনে হয় শিক্ষা জীবনে ছাত্র জীবনে আমার বর্তমান উপলব্ধি সেটা হলো যে এখনকার ছাত্ররা সেটা যেভাবে অনলাইন ইন্টারনেট কল্যাণে অনেক কিছু বাড়িতে বসে থেকে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, শিখতে পারছে, আমাদের সময়টা এরকম হয়তো ছিল না আসলে। যে কারণে আমি এসএসসি পাশের আগে আমার নিজ উপজেলা বাইরে গিয়ে হাতে গোলক একবার এক্সারসাইজ করতে গিয়ে শিক্ষা সফরে আমি ছাত্র জীবন থেকেই সামাজিক কিছু প্রতিষ্ঠানে কাজ করতাম, যেমন বিএনসি ছিল, ন্যাশনাল যেটাকে বলে বিএনসি ন্যাশনাল ক্যাডেট কোর, সেখানে আমি অংশগ্রহণ করি স্কুলের পক্ষ থেকে, প্রতিনিধিত্ব করি সামরিক যে ট্রেনিংটা যেটা সম্পূর্ণ করি, স্কাউটিং করেছি, আন্ডার প্রজেক্টে ট্রেনিং করেছি, বিভিন্ন সামাজিক কাজে ওই সময় থেকে। তো তখন তো সুযোগ হয় নাই, তো একবার তো একবার গেছি আমার ফুকুর বাড়ি বেড়াতে রংপুর। তারপরে এসএসসি পাস করার পর আমি রাজশাহী গেছি ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কাজে। তখন আমি দেখছি যে আসলে ওই উপলব্ধিটা ছিল না যে এই এতটুকু স্কোর করলে কিংবা এতটুকু মার্ক করলে অমুক বিশ্ববিদ্যালয় কিংবা অমুক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবো, এই করবো সেই করবো, এরকম ধরনের স্বপ্ন আসলে ওই সময় আমাদের ছিল না। আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তাদের একটু অভাব কম, আল্লাহর রহমতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাঁচত। তো আমরা ওই ধরনের কোনো চিন্তা করিনি, ওইরকম জন্মায়নি আমার কাছে যেটা মনে হয়। তো যে কারণে আল্লাহ যতটুকু দিয়েছে তকদিরে যা আছে এর বাইরে কিছু না, এটা তো অবশ্যই মানি। তারপরেও মনে করি যে এখনকার ছাত্রছাত্রীদেরকে এই জিনিসটা আরো বেশি করে উপলব্ধি করালে আমার মনে হয় যে তাদের এই উচ্চাকাঙ্ক্ষা, পড়ার স্পৃহা, টার্গেট, মিশন, ভিশন এগুলো তৈরি হবে এবং সেই জায়গাটা বুঝতে পারবে। এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে, সেটা হলো আমি মনে করি যে শিক্ষা সফর যেটাকে বলে প্রতিষ্ঠান থেকে হয়, সেটা শিক্ষা সফরই হওয়া দরকার। সেটা শুধু পিকনিকের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয়। সেখানে যে স্পটেই তারা যাক, আমি মনে করি যে তাদেরকে সেই স্পটের পাশাপাশি বড় কোনো ঐতিহ্যবাহী কলেজ, বিশ্ববিদ্যালয় এই ধরনের প্রতিষ্ঠানে যাওয়া উচিত। যেমন একটা ইউনিভার্সিটিতে যখন সে যাবে, ইউনিভার্সিটিতে কয়টা ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে কিরকম ধরনের রেজাল্ট করা দরকার, কোন কিরকম ধরনের সুযোগ সুবিধা, কোন ডিপার্টমেন্টে পাস করে কি স্কলারশিপ পাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কি করা যায়, এই যে এইগুলো, তারপর সৃষ্টিতত্ত্ব, এই সবগুলো এইগুলো শেখানো উচিত শিক্ষা সফর থেকে, বিভিন্ন জায়গায় থেকে। এগুলো আমার কাছে মনে হয়। তো আমার জীবনে আর একটা মানে ইয়ে আছে যে আমার যে অভিজ্ঞতা এবং যোগ্যতা,
বেশি আছে সেটা বলবো না, কিন্তু আহ, আমার ছোটখাটো জীবনের খুব বড় সফলতা নেই, কিন্তু ছোটখাটো যে সফলতা আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আহ, সফলতার জন্য মূল চালিকা শক্তি হলো আহ, সততা এবং সৎসাহস। আমি কি পারবো কি পারবো না সেটা পরে কথা। কিন্তু একটা ভালো কাজ প্রস্তাব পেয়েছি আমি, সেটা ভালো, সেটা করতে হবে। কিভাবে করতে হবে, কেন করতে হবে, কোথায় করতে হবে সেটা পরের বিষয়। আমি এইভাবে প্রতিটা বিষয়কে আমি হাতে নিয়েছি এবং ওইভাবে করতে গিয়ে করতে করতে আমি শিখে গেছি এবং প্রথম আহ, হয়ে গেছি, কয়েক রকমের হয়ে গেছে। যেমন লালপুর থেকে লালপুরের জন্য সাপ্তাহিক পত্রিকা ছিল না, ঈশ্বরদী পত্রিকা চালাতাম, কাজ করতাম। তো একটা পত্রিকা দরকার লালপুরে, এই অনুভূতিটা ছিল। আহ, আমরা আমাদের লালপুরের ঐতিহ্য প্রতিষ্ঠান ফাউন্ডেশন উপদেষ্টা যারা আছে তাদেরকে আমি প্রস্তাবটা দেওয়া যায়, তারা আমাকে বলে যে তুমি শুরু করো। এই যে শুরু করতে গিয়ে লালপুরের ইতিহাসের প্রথম পত্রিকার প্রথম সম্পাদক হয়ে গেছে। সম্পাদক হওয়ার জন্য লালপুরে কিছু করতে হবে, একটা প্রতিষ্ঠান করতে হবে, যেটা আমাদের নেই। এই অভাব থেকে কাজ করতে গিয়ে হয়ে গেছে। ভাগ্যক্রমে আমি এরপরে টিভি চ্যানেলগুলো কাজ করা, সাংবাদিকতার জন্য কিছু করা দরকার। সবার বাংলাদেশের প্রথম ৭১ টিভি উপজেলা প্রতিনিধি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তারা এই আবেদন দেওয়া করেছে, আমি সেখানে আবেদন করি, উপজেলা প্রথম টিভি চ্যানেল প্রতিনিধি হয়েছে। এমনি ভাবে চেষ্টা করতে গিয়ে কাজ করতে গিয়ে হয়েছে। যে প্রতিটা কাজের সফলতা নির্ভর করে সৎসাহস এবং সততা। যদি সৎসাহস এবং সততা নিয়ে কোনো কাজ করা যায় সেটা অবশ্যই ভালো ফল দেবে। সেক্ষেত্রে একটা বুখারী শরীফের সম্বন্ধে একটা হাদিস ছিল, যে প্রথম হাদিস না নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর। তো যদি আপনার নিয়াত ভালো থাকে, একটু ভালো কাজ করতে চান, সেই ভালো কাজ করতে গেলে নিয়াত যদি ঠিক থাকে, অবশ্যই আপনাকে যত বাধাই আসুক, আপনি একটা পর্যায়ে আপনি অবশ্যই সেই কাজটা সফল হবেন। তো এভাবেই আমার পথ চলা। আর লেখাপড়ার পাশাপাশি কর্মজীবন যদি বলি, আমি আসলে যখন লেখাপড়ার প্রায় শেষের দিকে, এই সময় আমার বাবার ইচ্ছা ছিল যে আমি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসি। আমাদের রামপুর বাজারে দোকান আছে, রায়হান হার্ডওয়্যার, সাইকেল স্টোর, রাইস মিল আছে সেখানে। তো সেখানে আমি চেষ্টা করেছি বসি, কিন্তু পাশাপাশি সাংবাদিকতা করি, কখন কোথায় কি ডাকে চলে যাই। এই ধরনের কাজ আর স্থিরভাবে বসে থাকা মানে কেমন যেন আমার সাথে শুট করে না, আমি বসে থাকতে পারি না। তো এই কারণে আমি আসলে বাবার ব্যবসাটাতে আমি পারমানেন্ট হতে পারিনি। ছোট ভাই বসে আমি আসলে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে করতে চাই, কিছু করছি। আমি লাভপুরের ট্রান্সপোর্ট এজেন্সি, জনতা ট্রান্সপোর্টের ইনচার্জ হিসাবে এখানে দায়িত্ব পালন করি। আর গ্রিন এগ্রো অ্যান্ড ফিশারিজ আমি আমার প্রতিষ্ঠান আছে, যেখানে আমি মাছ চাষ, কৃষি কাজ থেকে শুরু করে এগ্রিকালচার টেকনোলজি, কৃষি করে আমার আগে থেকে চলছিল। কৃষি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। কৃষি এবং কৃষক এবং কৃষকের যে জীবনধারা, এটা আমাকে টানতো। যে আমার একসময় এরকম মূল্যবোধ হয়েছে। আমি কিন্তু ব্যক্তিগত অনেক কথা বলে ফেলছি, এরকম মনে হতো যে থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই। আমরা আপনার অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে আপনাকে আরেকটু জোরে কথা বললে হয়তো আমাদের সমস্ত দর্শক শ্রোতার শুনতে ভালো লাগবে। আমার কাছে অনেক সফট মনে হয়েছে, এই কারণে আমি হেডফোন লাগিয়েছি যাতে আপনার কথাটা আমি পরিষ্কার শুনতে পাই। সো ফার অল রাইট।
বাট আমার মনে হচ্ছে ভলিউমটা একটু বাড়িয়ে কথা বলতে হবে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে একটু ওয়েলকাম করে আসি। আমাদের সাথে যুক্ত হয়েছেন লিটন হোসেন। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ লিটন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমন ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ইমন। আমাদের সাথে যুক্ত আছেন রাজীব হোসেন, ওয়ালাইকুম আসসালাম, বলেছেন অনেক শুভকামনা রইল, অবশ্যই প্রাণবন্ত ও পরীক্ষণমূলক হবে সবসময় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে লিটন অনেককে মেনশন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অ্যাডমিন বলেছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং কোনো প্রশ্ন থাকলে আজকের অতিথি আজকের রায়হান ভাইয়ের কাছে অবশ্যই আপনারা প্রশ্ন রাখতে পারেন। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যারা পরে যুক্ত হবেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। এবং আপনাদের জন্য এই পেজ, আপনাদের জন্য এই আড্ডা। সুতরাং আপনারা যদি আমাদের কাছে যে কোনো বিষয় জানতে চান, অবশ্যই আপনি কমেন্টস এবং প্রশ্নের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। রায়হান ভাই, এ পর্বে আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো আপনার বাবার গল্প। আপনার বাবার গল্প কিছুটা আপনি আলোকপাত করেছেন, তারপরেও আমি বলবো আপনার বাবার জন্ম, তার পরিবার, আপনার দাদা, আপনার বাবারা কয় ভাই বোন ছিলেন, তারা কি যৌথ পরিবার ছিলেন কিনা, এবং আপনি ছোটবেলায় আপনার বাবার সাথে সুন্দর কোনো স্মৃতি আছে কিনা, এবং কোনো ঘটনা, কোনো গল্প যেখান থেকে আপনি জীবনের কোনো শিক্ষা, লাইফ স্কিল, জীবনের কোনো কৌশল, জীবনের কোনো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন, যে অভিজ্ঞতা আপনার সারা জীবন আপনার সঙ্গে থেকে যাবে। সেটা হতে পারে আপনার নৈতিক মূল্যবোধ, সেটা হতে পারে আপনার কোনো একটা ব্যবসায়িক জ্ঞান, হতে পারে আপনার কোনো একটা দল বা দলীয় ভাবে কাজ করা, হতে পারে মানুষকে সম্মান করা। এরকম কোনো কিছু আপনার বাবার সাথে আপনার ছোটবেলার কোনো স্মৃতি সহ যদি আপনি আপনার বাবার গল্প আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা যারা বাবা আছি তারা হয়তো অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই, আপনার বাবার গল্প আমরা জানতে চাই। আমার বাবাকে আমি দেখেছি সবসময় একটা সাদা সিধে সহজ সরল এবং ছোটবেলা জীবনযাপন করে। যেহেতু সে ব্যবসা করে, তো সে সকালে রুটিন মাফিক সে বেরিয়ে যেত। সকালে খাওয়া দাওয়া করে দোকানে, দুপুরে বাসায় যায়, রেস্ট করে আবার দোকানে আসে। বাবার সাথে আমার ছোটকালে ক্লাস 1 2 3 যতদিন প্রাইমারিতে ছিলাম একসাথেই স্কুলে থেকে যাওয়ার পথে হোক আসার পথে একসাথে গিয়েছি। আমার বাবাকে আমি দেখেছি আসলে আমার জীবনের এই যে সামাজিক যে অংশগ্রহণ থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে যে পদচারণা, এগুলোর পিছনে আমি মনে করি আমার বাবার আপনার এই গ্রুপের নামের সাথে সঙ্গতি রেখে, যে বোকা। আমার বাবা বোকা। কেন বোকা? সে আমাকে ভালোবাসে আমাদের মতো। সে আমাকে তার বড় সন্তান আমি। সে আমাকে কোনো বিষয়ে কোনোদিন চাপ দেয়নি, আমি এটা করছি না, কেন করছি না, আমি সামাজিক কাজটা বেশি করে, দিনের কাজটা কম করে, বাড়ির কাজটা কম করে, আরো কিছু করি। কিন্তু এটা নিয়ে সে কখনো আমাকে প্রেশার ক্রিয়েট করলো বিচ্যুত করে না। আমি ভালো কাজ করছি, এটাই তার কাছে। এই জন্য আমাকে সে কখনো এইভাবে ইয়ে করে নাই। তো আমার বাবাকে আমি দেখেছি যে সে একজন ইয়াতিম প্রতিপালক, মানে এতিম মানুষ। আমাদের গ্রামে একটু সমস্যা হয়, হয়তো তখন খারাপ হলে অনেকে বাবা মারা যায়, মা মারা যায়, অসহায় সম্বলিত মিলে যারা। আমি প্রাইভেট থেকে দেখছি যে আমার বাড়িতে এরকম দু একজন করে এতিম, তারা তার বাবা আশ্রয় প্রশ্রয় আমার বাড়িতে থেকেছে, খেয়েছে, আমার পরিবারের সদস্য মতো। এবং তার বিয়ে দিয়েছে আমার বাবা, তাকে বাড়ি করার ব্যবস্থা করে দিয়েছে। আমি আসলে তারপরে বলি যে আমার বিয়েতে যে অনুষ্ঠান হয় নাই, আমার বাড়িতে যারা প্রতিপালিত হয়েছে আমার এতিম হিসেবে এসে, তার অনুষ্ঠানটা আমার বাবা বড় করে করেছে। এটা আমার বাবার কাছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। এইরকম একজন বাবার সন্তান হতে পারে আমি গর্বিত। আমি মনে করি যে আমার বাবা আসলেই ভালো মনের মানুষ। আমাদেরকে বাবারা সবসময় চায় সন্তান বড় হোক, বড় কিছু করুক, বড় কিছু হোক। এটা সব বাবারা চায়, সব বাবারাই চায়। পৃথিবীর সকল বাবার কাছে তার সন্তানরা রাজপুত্র রাজকন্যা, তাদের সাধ্য মতো সবকিছুই তারা দেয়। আমার বাবা আমাকে, আমি যা যখন চেয়েছি আমাকে সব অভিযোগ সে পূরণ করেছে। আর আমার বাবাকে আমি দেখেছি সবসময় সে মানে নিয়ম মাফিক চলে এবং হিসাবি। সে যেটাই করে সেটা লিখে রাখে, টুকে রাখে, হিসাব করে রাখে।
এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, এই জিনিসটা আমিও অনেক সময় পারি না এই সাঁতার সম্পর্কে। এই জন্য এমনি ভাবে আমার বাবার সততা প্রতি ক্ষেত্রেই তার একটা ছাপ আছে, যে সে কোনো সময় কোনো ঝামেলা, কোনো আদার্স কোনো ঝামেলার ভিতরে সে যায় না। সে সৎ থাকতে চায়, তার নিজের গণ্ডির ভিতরে থাকতে চায়, সে নিজের মতো করে থাকতে চায়। তো জাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর আলোকপাত করেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফজলুর রহমান পলাশ, উনি বলেছেন দারুণ আলোচনা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জামিল বিশ্বাস, অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। ফারহানুর রহমান রুবিন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সাথে কন্টিনিউয়াসলি যুক্ত আছেন লিটন হোসেন, এবং অনেকে কমেন্টস করেছেন, অনেকে মেনশন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ লিটন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের আলোচনাকে আরো সহজ করে দিতে পারেন। রায়হান ভাই, এই বিষয়ে আমি যে বিষয়টা আপনার কাছে এরপরে আলোকপাত করতে চাইবো সেটা হলো, আপনি সাংবাদিকতা একটা পেশা হিসাবে আপনি এখন আছেন, এবং আপনি লালপুর উপজেলা প্রেস ক্লাবের সঙ্গে সংযুক্ত আছেন, এবং আরো কিছু প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত আছেন। তো আমি আসলে জানতে চাই যে এই প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত হওয়া, এটা কি আপনার ছোটবেলার কোনো ইচ্ছা ছিল, বা আপনার কোনো লক্ষ্য ছিল, নাকি মোটিভেশনটা কিভাবে আসলো, নাকি কোইন্সিডেন্সে আপনি এই মিডিয়াতে চলে আসলেন? যদি একটু আপনার মতো করে আমাদেরকে জানান। ধন্যবাদ ভাই। আসলে ওই যে ছোটকাল থেকে সামাজিক কাজ করার যে স্পৃহা, সামাজিক কাজ করতে গেলে, সমাজের সমস্যা, সম্ভাবনা, অসঙ্গতিগুলো তুলে ধরতে গেলে, এগুলো করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করেছি, তখন দেখেছি যে সাংবাদিকরা আলাদা একটা সুবিধা ভোগ করে। তারা অফিস আদালতে যায়, তারা সেখানে তথ্য পায়, তারা কাজ করতে পারে, মানুষকে হেল্প করতে পারে, আর মানুষকে সেবা করার একটা মানে অস্ত্র যাকে বলে, সেবা করার একটা মাধ্যম সাংবাদিকতা। এই এই সামাজিক কাজ করতে করতে আমি আমার বুঝতে আসে যে আসলে এই সাংবাদিকতা করলে আরো বেশি করে কাজ করা যাবে, বেশি করে সেবা করা যাবে, বেশি করে সমস্যা তুলে ধরা যাবে, সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাপ দেওয়া যাবে, সংশ্লিষ্ট দাবি আদায় করা যাবে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই উপলব্ধি থেকে এইভাবে আমি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ওই সময় লোকাল পত্রিকার মাধ্যমে আমার 2005 সালে স্নাতক করি সাংবাদিকতা। এরপরে আস্তে 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 এই পর্যন্ত এসেছি। আসলে সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবিধানে, যদিও রাষ্ট্রীয়ভাবে ওইভাবে খাতা কলমে বলে, কিন্তু ওইভাবে অধিকার ও ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় না। যেটা আমরা করতে চাই, আমরা একটা সহায়ক শক্তি হিসেবে সমাজে ভূমিকা পালন করে থাকি। আমরা তুলে ধরি মানুষের যে এই সমস্যা, এখানে সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করি না। আর সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে এই পেশাটা হলো একটা চক্ষুষুর পেশা। আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, তখন অপরাধীরা আমার কাছে আমি চক্ষুষুর। আমি পুলিশ যখন অপরাধ করে তাদের বিরুদ্ধে লিখতে হয়, প্রশাসন অপরাধ করে, কারণ দুর্নীতি সব জায়গায় ছেড়ে গেছে। তো সকল জায়গায় যখন দুর্নীতি বিস্তার, সমাজের সকল জায়গায় দুর্নীতি ছয়লাভ, তখন আমি সাংবাদিক যখন আমার সঠিক ভূমিকা পালন করতে যাব, তখন সকল দিকের চাপ, সকল দিকের আমাকে ফেস করতে হয়। এই জন্য সাংবাদিকতা করতে হলে সৎ সাহসটা বেশি থাকা লাগে, আর নিজেদের মধ্যে ইউনিটিটা বেশি থাকা লাগে, এবং সকল ক্ষেত্রে অভিজ্ঞতা এবং যোগাযোগ বেশি থাকা লাগে। যে কারণে যে কোনো একটা সমস্যার উদ্ভব হলে সঙ্গে সঙ্গে সেটা তার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ কিংবা তাকে যেখান থেকে প্রেশার ক্রিয়েট করা যায়, সেখান থেকে প্রেশার ক্রিয়েট করে সেটা সমাধান করা যায়। এই সামাজিক, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, যে কেন আমি সাংবাদিকতা এসেছি, সামাজিক কাজকে আরো বেগবান করার জন্য, ভালো লাগা থেকে, সমাজে মানুষকে উপকার করা, মানুষের সেবা করা, মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার ভিতরে যে সুখ, একটা অবর্তকে খাবার প্রদান করা, একটা সমস্যাগ্রস্ত মানুষকে
সমস্যার সমাধান করে দেওয়া, সেটা একটা কথার দ্বারা হোক, সেটা অর্থের দ্বারা হোক, সেটা একটা লিখনের দ্বারা হোক, সেটা হাতের দ্বারা হোক, সেটা যে তৃপ্তি, যে সুখ, এটা আমার কাছে অনেক মানে বেশি আমি পেয়েছি। যে কারণে আমি সেবা পেশায়, সেবা হিসাবে সেবা করার উদ্দেশ্য আমি সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা এসেছে এবং সাংবাদিকতায় অদ্যাবধি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার আলোকপাত, এবং আপনার এই যাত্রা শুভ হোক। আপনি আপনার সমাজের অবদান উত্তরোত্তর আরো বেশি করে রাখতে পারেন, আমরা সবসময় এই কামনা করি। এবং আপনার সঙ্গে আমরা বিশ্বাস করি যে আমাদের অনেকেই আপনাকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন, কারণ আপনি হৃদয় উজাড় করে আপনার প্রফেশনাল জায়গা থেকে সমস্ত চ্যালেঞ্জের ঊর্ধ্বে থেকে আপনি সাংবাদিকতা করে যাচ্ছেন। আমার কাছে কিছু একটা প্রশ্ন এসেছে। আমাদের ফয়সাল ভাইয়া, উনি একটা স্কুলের টিচার এবং উনি ইংলিশ পড়ান। উনি আমাদের বড় ময়না গ্রামে আমাদের ছোট ভাই, সে এখন কুষ্টিয়া থাকে। সে একটা প্রশ্ন রেখেছে আপনার কাছে যে আপনি সন্তান হিসাবে বেশি সার্থক নাকি বাবা হিসাবে বেশি সার্থক, এবং কেন? আপনি যদি বাবা নাও হন, যদি আপনি ভবিষ্যতে বাবা হন, তাহলে আপনি কি মনে করেন যে আপনি আপনার বাবার কম্পারেটিভিতে বাবার থেকে আপনি বেটার বাবা হতে পারবেন? আপনি এই বিষয়টা কিভাবে আলোকপাত করবেন রায়হান ভাই? থ্যাংক ইউ। ফয়সাল ভাইকে ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে আমি বাবা এখনো হইনি, হয়তো আপনাদের দোয়া বা রহমত থাকলে তো 2-3 মাস পরে হব। তো যতদিন বাবা না হয়েছি, বাবার হোটেলে খেয়েছি, বাবার সাপোর্ট পেয়েছি, ততদিন পর্যন্ত 1 বছর আগে আমার ভিতরে এই অনুভূতিটা ছিল না। আমি কিন্তু যে সামাজিক কাজ বেশি করি, বাড়ির কাজ, সংসারের কাজ কম করি, আমরা কিছু নিজে যা করি, এই কারণে বাবার যে দায়িত্ব কর্তব্য, আমার বাবা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, এখন আমি আমার ভিতরে এই অনুভূতিটা আস্তে আস্তে উপলব্ধি হয় আমার ভিতরে জাগে যে আমার বাবা আমাকে যেভাবে যতটা সুযোগ সুবিধা, যতটা সময় দিয়েছে, আমি বাবা হিসাবে কি আমার সন্তানকে অতটা সুযোগ, অতটা সুবিধা, অতটা যত্ন, অতটা করতে পারবো কিনা? হ্যাঁ, আর কেন পারবো না, আমাকে করতে হবে। এই যে অনুভূতিটা, আমি যে যেমন আমি এখন অনেক রাত করে বাড়ি যাই, যেমন এই বাজারে থাকলে, বসলে, সাংবাদিকতা করলে এই সমস্যা ওই সমস্যা, এই কাজ সেই কাজ, ওই থানাতে কোনো কাজ প্রয়োজনে গেলে, হাসপাতালে গেলে, বিভিন্ন জায়গায় গেলে তারা তো অনেক রাত্রে কাজ করে, যে কারণে তাদের সাথে অ্যাডজাস্ট করতে গেলে রাত হয়ে যায়, আমি দেরি করে যাই, বাড়িতে সময় কম দিই। এইটা আমার কাছে মনে হয় যে না, আমি বাবা হচ্ছি, বাবা হতে যাচ্ছি, হব, আমাকে ভালো হতে হবে। মানে আমি সন্তান আসার আগে আমার ভিতরে একটা কেমন যেন প্রস্তুতি নিচ্ছি, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এই ধরনের অনুভূতি আসছে। আমি মনে করি যে আপনাদের দোয়া থাকলে তো আমি চেষ্টা করবো আমি বাবা হিসাবে দায়িত্ব পালন করার। চমৎকার, থ্যাংক ইউ ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই অতি সম্প্রতি বাবা হয়েছেন, তার কোলে দেখছেন তার মত ফুটফুটে একটা ছেলে, এবং উনি আসলে নিজে রিয়েলাইজ করছেন, এবং উনি আমার সঙ্গে লাইভে এসেছিলেন। থ্যাংক ইউ ফয়সাল ভাই। এবং উনি বলেছেন যে সন্তান কোলে না আসা পর্যন্ত এবং সন্তান জন্ম হওয়ার পরে যখন আপনি রাতের পর রাত ঘুম কামাই হবে, আপনি যখন সারা রাত জেগে সকালে অফিসে আসবেন, অথবা একটা কাজের মধ্যে গিয়ে বাড়ি থেকে ফোন আসবে, সন্তানের ওষুধ লাগবে বা কিছু লাগবে, আপনি একটা সিরিয়াস কাজে আছেন, সেইটার পরও সন্তানকে কিভাবে ম্যানেজ করবেন, তার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কিভাবে ম্যানেজ করবেন, তো এই জিনিসগুলো সন্তান না হওয়ার আগ পর্যন্ত ফয়সাল ভাই বলেছে যে এটা আসলে কোনোভাবেই বই পড়ে গল্প শুনে বোঝা যায় না। তো ঠিক ফয়সাল ভাই এই কারণেই প্রশ্ন করেছেন, এবং ফয়সাল ভাই রিয়েলাইজ করছেন যে সন্তান হওয়ার পরে উনি উপলব্ধি করেছেন যে বাবা হওয়া কতটা, বা বাবার যে দায়িত্ব, বাবার যে অনুভূতি, বাবার যে বাবা ব্যাপারটা সন্তান না হলে আসলে বোঝাটা খুব কঠিন। থ্যাংক ইউ ফয়সাল ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। মাহবুব ইসলাম, থ্যাংক ইউ, অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছে নূর ইসলাম রুবেল, সুন্দর সময় ভাইয়া। রুবেল, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। কোনো প্রশ্ন থাকলে আমাদের রায়হান ভাইকে অবশ্যই প্রশ্ন রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রায়হান ভাই, যে বিষয়টা আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি, যে কথা আপনি বলছিলেন যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাবাদেরকে আসলে সচেতন করতে চাই, যেটা আমি শুরুতে বলছিলাম যে এখন আমরা বাবারা
কর্পোরেট জবের কারণে, ব্যবসার কারণে, এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে, অথবা আমাদের প্রফেশনাল দৌড়ে আমরা এত বেশি এগিয়ে গিয়েছি যে আমরা আসলে সন্তানকে সময় দেওয়া, আমরা সেই জায়গাটা আমাদের প্রায়োরিটিতে অনেক কমে গেছে। আমরা বাবা হিসাবে ধরে নিয়েছি যে সন্তান তো মায়ের কাছে আছে, মা দেখবে, হাউস টিউটর দেখবে, বা এটসেট্রা এটসেট্রা। কিন্তু বাবারা কিন্তু সন্তানের জন্য যতটুকু বরাদ্দ সময় দেওয়া উচিত, এবং যে কারণে আপনি বলছিলেন যে আপনার বাবা যতখানি সময় দিতে পেরেছেন, আপনি এখনই ডাউট ফিল করছেন যে ততখানি সময় আপনি দিতে পারবেন কিনা। এই যে প্রফেশনাল একটা র্যাট রেসের ভিতরে বর্তমান বাবারা আমরা আছি, এই জায়গায় আপনার আপনার বিশ্লেষণ কি? আমরা কি বোকামি করছি নাকি আমরা ঠিক আছি? ভাই, এক্ষেত্রে মানে জেনারেশন টু জেনারেশন এবং সময় অনেকটা ভ্যারি করে। যেমন আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে বাড়ির বউরা ভাত ফেলতেও ভয় পেত। একটু ব্যাকা হলো কি সুধা হলো এটা নিয়ে তো শাশুড়িরা কথা বলতো। মুরব্বীর একটা কথা বলে, কে ভেঙেছে হাড়া, শাশুড়ি ভেঙেছে হাড়া, গেল এক হাড়া। কে ভেঙেছে হাড়া, বউ ভেঙেছে হাড়া। তখন বউ হয়ে যায় অলক্ষণে। তো এরকম একটা ব্যাপার থাকে। শাশুড়িটা একটা ফাড়া গেল, কিন্তু বউয়ের হাতে থেকে পড়লেই ওইটা একটা অকল্যাণ হয়ে গেল। তো দেখেন, আজ থেকে 50 বছর আগে আমরা গল্প শুনেছি যে শাশুড়িদের কথার কারণে, শাশুড়িদের শাসনের, অতিরিক্ত শাসনের কারণে বৌমায়েরা কষ্টে ছিল। আমার মনে হয় কালের আবর্তে সময় প্রতিশোধ দিচ্ছে কিনা জানি না, এখন কিন্তু বৌমায়েদের অত্যাচার আমার মনে হয় শাশুড়িরা নাজেহাল। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় যে আগের বাবারা যেভাবে সন্তানদেরকে মানুষ করেছে, মানুষ করতে চেয়েছে, তারা ওইভাবে শিক্ষিত ছিল না, সচেতন ছিল না। তারপরেও যারা সচেতন ছিল তাদের সন্তানরা কিন্তু অনেক অংশেই বেশি পেয়েছে। এবং আমাদের এলাকায় আমার উপলব্ধি যে যারা বাইরে থেকেছে চাকরির সুবাদে, সে ছোট চাকরি হোক বড় চাকরি, যারা ছোট চাকরি করেছে তাদের সন্তানরাও কিন্তু তুলনামূলক বেশি হারে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ তারা স্ট্রাগল করেছে, তারা বাইরে থেকেছে, বাইরে দেখেছে জগৎটাকে, যে তার বাবার অল্প আয়ের ভিতর থেকে তাদেরকে লেখাপড়া করে মানুষ হতে হবে, এরকম বিষয় আছে। আমার মনে হয় যে যারা বাইরে থেকেছে, বাইরে পরিবেশে থেকেছে, ভালো পরিবেশ পেয়েছে, তারা তার সন্তানকে বেশি মানুষ করতে পেরেছে। এবং গ্রামে যারা থেকেছে, তারাও যারা একটু মেধাবী, ন্যাচারালি মেধাবী, তারাও কিন্তু ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে বাস্তবতাটা এরকম যে তারা কিন্তু ভালো ভালো শশা জায়গায় অবস্থান করছে, যারা তাদের বাবা মা তাদেরকে যতটুকু পারে কেয়ার করেছে, এখন তারা তাদের সন্তানকে একটা ভালো স্কুলে পড়াবে, ভালো জায়গায় পড়াবে, ভালো কিছু করবে, এই চিন্তায় তারা কিন্তু এখন বাইরে চলে যাচ্ছে, রাজশাহী চলে যাচ্ছে সন্তানদের মানুষ করতে, সন্তানদের পড়াবে, রাজশাহী ক্যাডেট পড়াবে। অনেক পরিবার আছে যে এখান থেকে তারা শিফট করে তাদের ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে বাবা মা একা আছে কিংবা কি অবস্থায় আছে, কি সমাচার, তারা সন্তানকে মানুষ করতে ব্যস্ত। কিন্তু আমার মনে হয় যে সে তো এক বাবার সন্তান, তার তার বাবারা তাদেরকে মানুষ করেছে, সে কি মানুষ হয় নাই? তাকে কতটুকু প্রেসার দিলে, কতটুকু চাপ দিলে, তাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করলে, তাদেরকে নিয়ে এক বাবাকে বঞ্চিত করে আর এক সন্তানকে প্রতিষ্ঠিত করার যে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, যেটা আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগত উপলব্ধি আমার এটা, সেটাতে আমার মনে হয় কাঙ্ক্ষিত মানের, ওই মানের সন্তানরা ভালো সন্তান হচ্ছে না, সন্তানরা সুসন্তান হচ্ছে না। শিক্ষিত হচ্ছে কিন্তু স্বশিক্ষিত হচ্ছে না, তারা নৈতিকতার উপলব্ধির ভিতরে থাকছে না, এরকম আর কি অনেক কিছু হচ্ছে। এইটা শুধু আমাদের বাবা মায়ের দোষ দিলে চলবে না। আমি এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ সম্ভবত ব্রিটিশ শিক্ষামন্ত্রী
হ্যাঁ, লর্ড ক্লে, আমার মনে নামটা এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত তিনি যখন এই উপমহাদেশ থেকে চলে গেল, ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেল, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কি রেখে যাচ্ছেন, আপনারা এতদিন শাসন করলেন, শাসন করার পর আপনারা কি রেখে যাচ্ছেন, আপনাদের অ্যাচিভমেন্ট কিংবা আপনাদের এটা কি? তখন তিনি বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এমন একটা কালচার রেখে যাচ্ছি, যে কালচারে একটা মানুষ ভারতীয় হবে, বাঙালি হবে, মুসলমান হবে, হিন্দু হবে, কিন্তু সে দৃষ্টিভঙ্গিতে, নৈতিকতায় সে আমাদের মধ্যে হবে। যেমন তারা এমন একটা এই উপমহাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, পিছিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা কৌশল অবলম্বন করে গেছে যে তারা করেছে কি ধর্মহীন ধর্ম, কর্মহীন ধর্ম, একটা শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে। এইটা আমার কাছে মনে হয় সবচাইতে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা নৈতিকতার অবক্ষয়, যে দুর্নীতি, বড় বড় শিক্ষিতরা দুর্নীতি করে, এর মূল কারণ আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা, এইটা আমার কাছে খুবই কঠিন একটা ডিভাইডেশন মনে হয়, যে এই ডিভাইডেশনটা কেন আমাদের কর্তা ব্যক্তিরা দেখে না। এই ডিভাইডেশন কর্মহীন ধর্ম, ধর্মহীন কর্ম, যারা শিক্ষা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হচ্ছে, যারা এক ধরনের হাফেজ হচ্ছে, যারা নৈতিক শিক্ষা দিতে যাচ্ছে, তাদের মনে তারা সেই লেভেলে শিক্ষিত হতে পারছে না, ইউনিভার্সিটি লেভেলে যেতে পারছে না, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যেতে পারছে না। ইভেন যারা অন্যান্য পদে যাচ্ছে, জেনারেল শিক্ষা নিচ্ছে, ইংরেজি শিক্ষা নিচ্ছে, আদার্স শিক্ষা নিচ্ছে, তারা কিন্তু বড় বড় জায়গায় যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তারা দুর্নীতি করছে, সেখানে গিয়ে তারা দেশকে বেঁচে দিচ্ছে, তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে। এইটা আমার কাছে মনে হয় যে এই মানে এই যে সন্তান সুশিক্ষিত না হওয়া আর হওয়ার পিছনে কারণ। আরেকটা উদাহরণ আমার মনে হয় ব্রিটিশ সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক স্ট্যানলি হেল, সাংবাদিক সাহিত্যিক উপন্যাসিক, সে একটা কথা বলেছিল যে ইফ ইউ আর সাইলেন্ট 3 ইয়ার্স, যে রিডিং রাইটিং এর একটা, আপনার সন্তানকে যদি লেখা পড়া, অঙ্ক, বিজ্ঞান শেখান, চতুর্থ নম্বর আর যদি রিলিজিয়ন, ধর্ম না শেখান, পঞ্চম আর চার পাবেন, মানে সে একটা চরিত্রহীন একটা সন্তান পাবেন, একটা মূল্যবোধহীন একটা সন্তান পাবেন। এইসব উপলব্ধি থেকে আমার মনে হয় যে আমাদের শিক্ষা পাঠ্য বই আমাদের জন্য পরিপূর্ণ মানুষ তৈরি করার জন্য যথেষ্ট না। পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে পরিবার তাকে সাপোর্ট দিতে হবে, পরিবার থেকে তাকে সামাজিকতা শিখতে হবে, সমাজ থেকে সামাজিকতা শিখতে হবে, পরিবার থেকে পরিবার কথা শিখতে হবে, ধর্ম থেকে তাকে নৈতিকতা শিখতে হবে। এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমার মনে হয় যে সে একজন সব দিক থেকে পরিপূর্ণ সুসন্তান হিসেবে মানে গড়ে উঠতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে অনেক কিছু কমেন্টস এবং প্রশ্ন করেছেন, আমরা একটু তাদের কাছে আসতে চাই একে একে। অনেকগুলো প্রশ্ন এসেছে আপনার জন্য। মোজাম্মেল হক লিখন বলেছেন, সাংবাদিক আসলে কাদেরকে বলা হয় এবং তাদের কাজ কি? খুব সংক্ষেপে একটু যদি আপনি টাচ করেন যে সাংবাদিক কাদেরকে বলা হয় এবং তাদের কাজ কি। উনি হয়তো উনার জায়গা থেকে প্রশ্নটা রেখেছেন, আপনি খুব ফর্মালি আপনার জায়গা থেকে খুব সংক্ষেপে একটু বলবেন, যেহেতু উনি প্রশ্ন করেছেন। ধন্যবাদ মোজাম্মেলকে। সাংবাদিক কাজ হলো সংবাদ পরিবেশন করা, তুলে ধরা। সাংবাদিকতা হলো রাষ্ট্রের, যেটা বলেছে আগে, চতুর্থ স্তম্ভ, যেটা পুরো নির্ভর করে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটি সমাজের ব্যক্তি নীতিভ্রষ্ট হয় তাহলে হয়তো অল্প কিছু ক্ষতি হয়, কিন্তু যদি সাংবাদিক সমাজ নীতিভ্রষ্ট হয়, সাংবাদিকরা যদি চক্ষু বন্ধ করে থাকে, তারা যদি না দেখে, তাহলে সেই সমাজটাকে মানে ধ্বংসের করে চলে যেতে বেশি সময় লাগে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন যে যত দুর্নীতির বড় বড় তথ্যগুলো আসছে, সেটা কিন্তু আগে মিডিয়াতে আসছে। আগে কিন্তু পুলিশ ধরছে না, আগে গ্রেফতার করছে না, আগে মামলা, আগে ব্যবস্থা হচ্ছে না। আগে সাংবাদিকদের কল্যাণে যারা সাংবাদিকরা ম্যাক্সিমাম উপজেলা লেভেলে বিনা অনারিয়ামে নাম মাত্র অনারিয়ামে কাজ করে, তারা শুধু বিবেকের তাড়নায়, ওই যে উপাধি দেওয়া হয়েছে জাতীয় জাগ্রত বিবেক সাংবাদিককে, এই জাগ্রত বিবেকের তাড়নায় সাংবাদিকরা
দেশের স্বার্থে অনেক বড় বড় রিস্ক নিয়ে অনেক বড় বড় কাজ, এই যে দুর্নীতির যে বর্তমানে যে নিউজগুলো হচ্ছে, তথ্যগুলো আসছে, আগে নিউজ হচ্ছে, সেটা ভাইরাল হচ্ছে, প্রশাসন বাধ্য হচ্ছে সেটা তদন্ত করতে, তদন্তপূর্বক ব্যবস্থা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তারপরে তার বিচার হচ্ছে। তাহলে আমি মনে করি সাংবাদিক সমাজের ভিতরে ভূমিকা পালন করছে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে জামিল বিশ্বাসবাস এটার সাথে আরেকটা প্রশ্ন রেখেছেন, অনেক সত্য সংবাদ আড়ালে থেকে যায়, এগুলো আপনি কিভাবে দেখেন? বা একটা সাংবাদিকতার ক্ষেত্রে এরা সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে আপনারা বা অনেক ক্ষেত্রে তথ্যর সঠিক জায়গায় পৌঁছতে একটা চ্যালেঞ্জ হতে পারে, বা তথ্য আপনাদের কাছে নানানভাবে বিকৃত হতে পারে, কেউ তার স্বার্থ উদ্ধারের জন্য নানানভাবে তথ্যকে বিকৃত করে উপস্থাপন করতে পারে, কেউ তার তথ্যকে চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রেসার করতে পারে। তো সেই ক্ষেত্রে সত্য সংবাদ প্রতিষ্ঠা করা, বা যেরকম প্রশ্ন করেছেন জামিল ভাই, সেক্ষেত্রে আসলে সাংবাদিকরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা সুন্দরভাবে কাজ করছেন, বা আপনি জিনিসটা কিভাবে দেখেন আসলে? আমি আসলে সেটা ধন্যবাদ জামিল ভাই, এত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বিচার প্রার্থী যারা অপরাধ যারা করবে তারা বাঁচার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং যে অপরাধীকে বিরুদ্ধে অভিযোগ করবে তাকেও সেই অভিযোগটা যুক্তি উপস্থাপন করে করতে হবে। যেমন উভয়কে কাজ করতে হবে, আগাতে হবে। এই সংবাদ অনেক সমাজে অসঙ্গতি আছে যেগুলো উঠে আসে না, যেটা আমাদের প্রশ্নটা আসছে না কেন, আসে না কেন, করতে পারি না কেন। সাংবাদিক হলো তথ্য তুলে ধরে, অবলোকন করায়, একটা আবহাওয়া তৈরি করে দেয়, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। সাংবাদিক বিচার করে না, ধরে না, মারে না, ইয়া করে। তো সাংবাদিককে সহযোগিতা করতে হবে সংক্ষুব্ধ ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংক্ষুব্ধ যে ব্যক্তি, বাদী কিংবা নিরীহ যে তাকে সেই সাংবাদিকদের উপকরণগুলো, যে তথ্য ভিত্তিতে সাংবাদিক নিউজটা করবে, যে তথ্য ভিত্তিতে সাংবাদিক নিউজটা পরিপূর্ণ করবে, সেই তথ্যগুলো, সেই প্রমাণগুলো, সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি সঠিকভাবে দিতে পারে, অবশ্যই সাংবাদিকতা সমাজের, আমি মনে করি এখনো সাংবাদিকতা মূল্যবোধ আছে সাংবাদিকদের, এখনো সমাজের সাংবাদিকতা। কিছু সাংবাদিক তো থাকবেই, মানুষের মধ্যে ভালো মন্দ আছে, কিছু সাংবাদিক নামধারী কিছু লোক থাকবে, তারা অন্যায়ের সাথে আপোষ করবে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ না করে চলা সাংবাদিক অনেক আছে, এবং তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের কাছে যেতে হবে। যদি সে সঠিক জায়গায়, তো অবশ্যই সে ওই বিষয়ে অবশ্যই হেল্প পাবে, এবং তাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম এর সাথে কমপ্লিমেন্টারি একটা প্রশ্ন করেছেন মাসুদ রানা ভাই, অনেক সময় সত্যকে চাপা দিয়ে মিথ্যাগুলো তুলে ধরা হয়, এটার কারণ কি? আপনি যদি খুব সংক্ষেপে একটু আলোকপাত করেন। এর আগে বলেছি যে সত্যকে চাপা দিয়ে মিথ্যাগুলো তুলে ধরা আর প্রবণতা হয়তো দু একটা থাকতেও পারে, কিংবা প্রেক্ষাপটে করতেও পারে, যে সেটা যে পরিস্থিতির করেছে, কিংবা কেউ তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো সাংবাদিককে ব্যবহার করতে পারে, সে ভুল তথ্য দিয়ে, ভুল ইনফরমেশন দিয়ে, ডুপ্লিকেট কাগজপাতি প্রমাণাদি দিয়ে সাংবাদিকদের অপব্যবহার করতে পারে, অপব্যবহার হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই কারণে হয়তো সত্যগুলো চাপা পড়ে থাকে, সত্যগুলো উঠে আসে না। এবং আমি আগে বলেছি যে সত্যগুলো উঠে আসার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা করা দরকার, থানায় যদি আপনি অভিযোগ না দেন, তাকে যদি লিখিত অভিযোগ না দেন, নাম না বলেন, তাহলে কিন্তু পুলিশ আপনাকে সহযোগিতা করতে পারে না। পুলিশ আপনার পক্ষে আসামিকে গ্রেপ্তার করতে পারে না। তেমনি সাংবাদিককে যদি আপনি সঠিক তথ্য তুলে ধরেন, সঠিক ইনফরমেশন তুলে ধরেন, তাহলে অবশ্যই সাংবাদিকরা এটা ব্যবস্থা করবে। এক্ষেত্রে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ রাহান ভাই, থ্যাংক ইউ মাসুদ রানা সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের প্রত্যেকেরই সৎসাহস থাকা উচিত। সমাজে আমরা প্রত্যেকেই যদি সৎ সাহসিকতার সাথে রাইট পারসন, রাইট প্লেসে, রাইট ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে ডেফিনেটলি সাংবাদিকও আমাদের অবশ্যই সহযোগিতা করবে, এবং সাংবাদিকের জন্য সহজ হবে সঠিক তথ্য তুলে ধরার জন্য। এবং আমরা বর্তমান প্রেক্ষাপটে আসলেই দেখে থাকি যে এখন প্রশাসনকে সাংবাদিক, মিডিয়া, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, ম্যাস মিডিয়া যেভাবে সহযোগিতা করছে, এবং তার মাধ্যমে আসলে অনেক কিছু বেরিয়ে আসছে, এবং আমাদের
ইভেন বিচার ব্যবস্থা পর্যন্ত সাংবাদিকতার কারণে, সংবাদের কারণে অনেক ট্রান্সপারেন্সি চলে আসছে। অনেক অনেক বিচার ব্যবস্থার যে একটা লম্বা সময় সেটা কমে এসেছে। একটা 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 ক্রিটিক্যাল ঘটনা প্রচন্ড সাংবাদিকতার কারণে সামনে এগিয়ে আসছে, এবং এটার ফলো আপের কারণে এটাকে অন্যদিকে প্রবাহ করার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। এবং সাংবাদিকতা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রতিটা ইউনিয়নে, গ্রামে, প্রতিটা ওয়ার্ডে পৌঁছে গেছে, যার ফলে খুবই খুবই ভিতরের তথ্য এখন বেরোয় আসছে। আমাদের সাংবাদিকদের অবশ্যই, যারা সব সৎ সাহস নিয়ে কাজ করছেন, তাদেরকে অবশ্যই এনকারেজ এবং সাহসিকতা এবং সাধুবাদ জানাতেই হবে। কোনো ইয়ে নেই। আমাদেরকে অনেক প্রশ্ন রেখেছেন, অনেকগুলো কমেন্টস এসেছে, আমি খুব সংক্ষেপে নিয়ে যাব। মোস্তাফিজুর রহমান ভাই বলেছেন, রায়হান ভাইয়ের কাছে জানতে চাই, আদর্শ বাবাদের রাতে কখন বাড়ি ফেরা উচিত? মোস্তাফিজুর রহমান ভাই একটা চমৎকার প্রশ্ন করেছেন। খুব সংক্ষেপে যদি কিছু বলেন রায়হান ভাই। আসলে এটা তো নির্ভর করে তার কর্মের উপরে। যার অফিস 9টা থেকে 5টা, তারা 5টা পরে যায়, নির্দিষ্ট তারা নির্দিষ্ট সময় যায়। যার অফিস নির্দিষ্ট না, তারা কি করে নির্দিষ্ট সময় যাবে? সেক্ষেত্রে এই অনির্দিষ্ট অফিস এবং অনির্দিষ্ট সময়ে মানুষ হলো সাংবাদিক। এই জন্য আমরা আসলে মানে ওই যে বলে না যে মানে বেশি সামাজিক লোকরা আবার অসামাজিক হয়ে যায় নিজের পরিবারের কাছে। তো এরকম অনেক সময় হয়ে যায়। তো আশা করি যে সময়ের আবর্তে প্রয়োজনের তাগিদে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং সেগুলো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ রায়হান ভাই, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের কিন্তু বাবা হিসাবে সন্তানকে আমরা সবসময় বলে থাকি কোয়ালিটি টাইম দেওয়া, অর্থাৎ কোয়ান্টিটি টাইম আমরা হয়তো দিতে পারবো না। বাবারা 24 ঘন্টার বড় অংশ সন্তানকে দিতে পারবে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। কিন্তু যতটুকু আমরা দেব, আমরা জানি কোয়ালিটি টাইম দেই। অর্থাৎ আমি যদি আমার সন্তানকে প্রতি 24 ঘন্টায় যদি আধা ঘন্টার সময় দেই, সেই আধা ঘন্টার সময় যেন পুরোপুরি সন্তানের সাথে মিলে মিশে একাকার করে দেই। আমি যেন ওই আধা ঘন্টার ভিতরে আর কোনো কিছু নিয়ে ব্যস্ত না থাকি, আমার মোবাইল ফোন দেখা, ফেসবুক চালানো। আর আমি যদি 24 ঘন্টায় আধা ঘন্টার সময় সন্তানকে দেই, সেটা যেন 100% কোয়ালিটি উইথ দ্য মানে কিডস। তো সেই ব্যাপারটা এনশিওর করলে মোস্তাফিজুর রহমান ভাইয়ের এই যে চ্যালেঞ্জিং ক্যারিয়ারের বাবাদের হয়তো সেটা অতিক্রম করবে। থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাফিজ ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদেরকে আব্দুর রশিদ ভাই বলেছেন, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান যদিও এখনো বাবা হতে পারেননি, তথাপি বোকা বাবাই ভালো বক্তব্য রাখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ রশিদ ভাই এবং রায়হান ভাই। অলওয়েজ আমরা যেটা মনে করি যে আমার সন্তান না হলেও কিন্তু আমি অনেক সন্তানের বাবা। এবং রায়হান ভাই যেহেতু সোশ্যাল ওয়ার্ক করেন, উনি নিজে একজন ভলেন্টিয়ার এবং সোশ্যাল ওয়ার্কার, সো উনি নিজের সন্তানের বাবা না হলেও সমাজের অনেক সন্তানের বাবা হিসাবে উনি অনেক আগে থেকেই দায়িত্ব পালন করছেন। সুতরাং আমি মনে করি যে ওনার নিজের বাবা বা নিজের সন্তানের বাবার অভিজ্ঞতা না থাকলেও সমাজের অনেক সন্তানের বাবা হওয়ার রোল প্লে করার অভিজ্ঞতা আছে। সে কারণে অবশ্যই রায়হান ভাই ভালো কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুর রশিদ ভাই। আমাদেরকে ফারহান বলেছেন, ভালো লাগছে। থ্যাংক ইউ ফারহান, আমাদের সাথে যেমন যুক্ত হয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে মাহবুবুল ইসলাম বলেছেন, বাবা হওয়ার আগেই বোকা বাবা প্রোগ্রামে আসা। আসলে রায়হান ভাই বোকা বাবা। অগ্রিম ধন্যবাদ রায়হান ভাইকে, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রায়হান ভাইয়ের আগত সন্তান এবং পরিবারের শুভকামনা এবং সুন্দর দিনের আমরা প্রত্যাশা করছি। আমাদের সাথে বিল্লা এমজে বিল্লা একটা প্রশ্ন করেছেন, কাউকে যদি প্রশ্ন করা হয় কাকে, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা এরকম প্রশ্ন করে থাকি, অনেক বাবা অনেক বড় অ্যাডাল্টরা আমরা প্রশ্ন করি, কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে? তাহলে অনেকেই থতমত খেয়ে যায়। অবশ্য অনেকে ঝটপট উত্তর দেয় মাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আবার বাবাকে বেশি ভালোবাসার দলের মানুষের অভাব নাই। অনেকে কূটনীতিকদের মতো দুজনকে সমান ভালোবাসার কথা বলেন। আসলে সন্তান লালন পালনে বাবা মার দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। বাবা মাকে ভালোবাসা নিয়ে কোনো তুলনা চলে না। মায়ের কাছের আদর আর ভালোবাসা নিয়ে সন্তান বড় হয়, পাশে ছায়ার মতোই আশ্রয় দেন বাবা। উনি একটা কমেন্টস করেছেন এবং আমি রায়হান ভাই আপনার কাছে জানতে চাই, আমরা যারা বড়রা আছি, আমরা যারা সন্তানদের আশেপাশের এক্সটেন্ডেড পিতামাতা বা এক্সটেন্ডেড অভিভাবক হিসেবে থাকি, তাদের কি সন্তানদেরকে এই ধরনের প্রশ্ন করাটা কতটা শোভনীয় বা কতটা উচিত বলে আপনি মনে করেন?
আমি মনে করি যে সন্তানদেরকে এই ধরনের প্রশ্ন করা খুব একটা বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সন্তানরা তো ভালোবাসবে, ভালোবাসারই জিনিস। সন্তান আমি দেখেছি আমার চাচারা ছেলেকে বাবা শোনা, বাবা খাচ্ছে না, এই করছে না, সে করছে না, আমি আর করে বলি যে দাদিকে বলি যে দাদি দেখো তোমার ছেলে বাপকে যতবার ডাকে নাই তার চেয়ে বেশি সব খাওয়ার জন্য বাবা বাবা শোনা খাওয়া করছে। তো এরকম অনেক ব্যাপার আছে। তো এরকম প্রয়োজনের খাতিরেই আসলে যতটুকু সন্তানকে সঠিক লাইনে তার মানসিকতা, তার পরিবেশ ঠিক রাখার জন্য যতটুকু করা দরকার আমি মনে করি ততটুকুই করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে একটা চমৎকার প্রশ্ন করেছেন আমাদের ফারহানুর রহমান রবিন ভাইয়া। উনি বলেছেন বর্তমান সময়ে শিশুরা মোবাইল গেমস এবং যুবকরা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ ব্যাপারে কি বলবেন রায়হান ভাই? এবং আমি এর সঙ্গে যুক্ত করে বলবো রায়হান ভাই, আপনার অভিজ্ঞতার আলোকে এইখানে পরিবারের যে ভূমিকা, পরিবারের বাবাদের যে ভূমিকা, বা আমরা যারা এক্সটেন্ডেড বাবা, চাচা, আমরা বড় ভাই বা গ্রামের বড় ভাই, এই যে আমাদের একটা এক্সটেন্ডেড অভিভাবক, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এখন। সো এই ব্যাপারটা আপনি আসলে আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে, আপনার আশেপাশের গ্রাম মহল্লা পাড়ায়, সেই আলোকে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? কিরকম চ্যালেঞ্জ এখনকার বাবা মাদের জন্য এইটা, এবং বাবা মাদের আসলে কি করা উচিত, এবং আমাদের সকলকে একই জায়গায় এসে সকলকে একত্রীকরণ করা কতটা জরুরি? ধন্যবাদ ছোট ভাই রবিনকে, উনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা অভাব করি, আপনি যেটা বললেন ভাই, যে একটা সময় ছিল যে আমরা এসএসসির পাশ করার পরও যদি রাত্রে কখনো সন্ধ্যার পরে বাইরে গেছি, বাজারে গেছি, কোথাও গেছি, আমার আত্মীয় স্বজন, আমার চাচার কাছে যেই দেখুক তুমি বাইরে কেন এত রাত্রে, সন্ধ্যার পরে বাইরে কেন, আমরা কিন্তু লজ্জায় আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারি নাই, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি নাই, আমরা কিন্তু বাসায় যেতে বাধ্য হয়েছি। যে সেই সামাজিকতাটা এর আগে ছিল, সেই সামাজিকতাটা আস্তে আস্তে সামাজিকতাটা ভেঙে গেছে, পরিবারগুলো ভেঙে নৈতিকতার অবক্ষয় হচ্ছে, সন্তানরা বেড়ে উঠছে বাবাদের বাবাদের বেশি আশকারাতে। যেমন একটা কথা আছে যে যে পথে আসে সেই পথেই যায়। তো অনেক পরিবারের, অনেক সমাজের অনেক সম্ভ্রান্তশালী, বিত্তশালী ব্যবসায় যে যাদের সোর্স অফ আর্ন যেটা ভিতরে সমস্যা আছে, তাদের সন্তানরা দেখবেন যে ওই সমস্যার ভিতরে নিমজ্জিত হচ্ছে। যে পথে আপনি ইনকাম করবেন, আপনার সন্তানদের যে পথে ইনকাম করার উপার্জিত খাওয়াই মানুষ করবেন, এটার কিন্তু একটা প্রভাব আছে। এবং এই যে মোবাইল গেমস, এটা বর্তমানে শিশুদের, বাচ্চাদের মানে বেড়ে ওঠার জন্য এবং তাদের সুস্থ সবল দেহ মন নিয়ে বেড়ে ওঠার জন্য একটা প্রতিবন্ধকতা, এবং এটা খুবই শক্ত প্রতিবন্ধকতা। সেইটা আপনি এর আগে অনেক আলোচনায় বলেছেন জাকির ভাই, যে অ্যাপস এর মাধ্যমে সেটাকে লক করা, গেমস এর পরিবর্তে শিক্ষণীয় গেমস আছে, শিক্ষণীয় কার্টুন আছে, শিক্ষণীয় পড়ার বিষয় আছে, সেইগুলো দিয়ে শিশুদেরকে আস্তে আস্তে এই, যেহেতু সমাজ, যুগ এবং পরিবেশ এখন মোবাইল, এর ভিতর থেকে যেভাবে করা দরকার, যেভাবে বাচ্চাদেরকে এই সমস্যাগুলো দূরে রেখে বাচ্চাদেরকে সেভ করা দরকার, সেভাবে অভিভাবকদেরকে চেষ্টা করতে হবে সেইগুলো করা। সমস্যা উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অভিভাবক হিসেবে তাদেরকে নিতে হবে, এগুলো নিতে হবে। আর বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানদের এবং পরিবারের সিনিয়রদের
সিনিয়রদের যে অভিভাবক সুলভ যে আচরণ, সহযোগিতা, শাসন এবং স্নেহ, আদর, ভালোবাসা ভিতরে আবদ্ধ রেখে তাদেরকে একটা চোখের গণ্ডির ভিতরে রাখা, যেটাকে বলে যে কোথায় যাচ্ছে, কি করছে, কেন করছে, এইগুলোর ভিতরে রেখে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করতে হবে। তাহলে আমি মনে করি যে এই সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ রায়হান ভাই। এখানে আমি একটা বিষয় আপনার কাছে একটু আলোকপাত রাখতে চাই। আমাদের সমাজে এখন বাবা মারা কি আসলে অর্থনৈতিকভাবে কোনো লোভের ভিতরে আছে, যেটাকে যে কারণে যদি সন্তান অথবা পরিবারের কেউ যদি আহ, একটা অবৈধ উপায়ে একটা একটা জাল, ফ্রড, প্রতারণা অথবা যে কোনো উপায়ে যদি টাকা পয়সা ইনকাম করতে পারে এবং সেটা যদি পরিবারে ব্যবহার করতে পারে, তাহলে কি পরিবারের লোকজন মানে খুশি মনে একটা অন্যায়, একটা প্রতারণা, একটা একটা বিভৎস কাহিনী বা বিভৎস একটা ঘটনা, একটা অবৈধ ইনকামকে মেনে নিতে পারে? এবং আমাদের সমাজও কি আস্তে আস্তে সেই রকম অবৈধ ইনকাম যারা করছে, যাদের টাকা আছে, সেই টাকা দিয়ে যারা তাদের বিলাসিতা করছে, সেখানে কি আমাদের আমরা সবাই মিলে কি তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি কিনা? এবং সেক্ষেত্রে আসলে বাবা মা হিসাবে আমি কিভাবে আমার সন্তানকে ভালো কিছু দেখাবো, যারা ভালো পথে থাকছে, যারা তারা কষ্ট করতে হচ্ছে, ঠিক মতো খাবার পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, ভালো জায়গায় পড়তে পারছে না, ভালো একটা ডিভাইস, মোটরসাইকেল তাদের কাছে থাকছে না, তাদের বাড়িঘর ঠিক মতো সুন্দর হচ্ছে না, বা যারা অবৈধ কাজ করছে তাদের অনেক কিছু হচ্ছে, সেখানে কি আমরা জিম্মি হয়ে যাচ্ছি কিনা, এই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করেন। যে আপনি ঠিকই বলেছেন ভাই। বর্তমান প্রেক্ষাপটে এইরকম একটা অবস্থার মুখোমুখি, বাচ্চারা বলছে অমুকের বাবা তাকে মোবাইল কিনে দিয়েছে, এই এই সিরিজের মোবাইল কিনেছে, এই কোম্পানি কিনে দিয়েছে, এই মডেলের কিনেছে, আমাকে কেন দিবে না, আমি কেন পাবো না, অমুক মোটরসাইকেল কিনেছে, আমি কেন চলবো না, আমি কেন পারবো না, নিয়ম নীতি তোয়াক্কা না করে বাচ্চাদের জেজে পড়ে বাচ্চাদের এই অনাবদার গুলো, অনৈতিক আবদার গুলো পূরণ করতে গিয়ে আমাদের এই আমরা যদি সাংবাদিকতা করি, সেক্ষেত্রে আমাদের সেগুলো নোটে থাকে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা যখন মোটরসাইকেলে চড়ে, এটা অভিভাবক হিসেবে তাকে শখ পূরণ করতে গিয়ে একটা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, যেমন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং তাদের দুর্ঘটনার শিকার হচ্ছে তারা রাস্তাঘাটে, এবং তারা আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ হচ্ছে, অঙ্গহানি হচ্ছে, অনেক সময় মারা যাচ্ছে। এটা যেন যেন যেমন আমাদের জন্য একটা পরিবারের জন্য বিশাল একটা অপূরণীয় ক্ষতি। ঠিক তেমনি এই মোবাইল, আমি আমার সন্তানের হাতে মোবাইল দিব, কেন দিব, কি জন্য দিব, তার এটা কি প্রয়োজনে ব্যবহার করবে, এইটা দেখা দরকার। আর অবৈধ অর্থ যেটা বলেছেন, যে আসলে আমাদের মানে আর আমি আবার উপলব্ধি ভিতর থেকে করি যে আমাদের বুড়াই বলদ আছে, যে যেখানে ইসলাম বলেছে যে হারাম উপার্জিত শরীর জান্নাতে যাবে না, হারাম উপার্জিত অর্থ দান করলে সব পাওয়া যাবে না, বরং দানের সব উদ্দেশ্যদের আবার পাপ হবে। হারাম অর্থ প্রতিপালিত সম্পদ তার কাজে আসবে না, সন্তান তার কাজে আসবে না, সেই সন্তান তাকে দেখবে না, সে সন্তান দেখেও না, ইয়ার দিকে তাকালে, সমাজের দিকে তাকালে। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের সমাজে এই নৈতিকতাগুলো চালু না, যে কারণে অসম প্রতিযোগিতা, সম্পদ বেশি করবো, সম্পদ বেশি করবো, সম্পদ বেশি করবো, এই সম্পদটা কার জন্য করবো, কেন করবো, মানুষ কিন্তু এটা বোঝে না যে আমি সম্পদ করব, আমি এই সম্পদ করে কার জন্য করবো, আমি নিজের জন্য করবো, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম তো সেগুলো রাখবে না, আমরা সম্পদ যদি বৈধ না হয় সম্পদ থাকবে না। একটি গল্প আমি শুনেছি যে একজন প্রশ্ন করেছে রাসূলকে যে আপনি বলেন যে মিথ্যা কিংবা অবৈধ উন্নতি নাই, কিংবা তারা সুখ পায় না, তারা কোনো কিছু করতে পারে না, কিন্তু যারা অবৈধ পথে সম্পদ উপার্জন করে তারা তো অনেক বড় হয়ে যায়, অনেক কিছু করে, তো দেখা যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি কিছু করতে পারছে। তখন তাকে বলছে যে যখন বড়শিতে কোনো বড় মাছ ধরা হয়, তখন কিন্তু বড় মাছগুলো একবারে তোলা হয় না,
একবারে তোলা হয় না, সেটাকে একটু টেনে 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 তাকে দুর্বল করে তারপরে তোলা হয়। তেমনি ভাবে যারা অবৈধ সম্পদ অর্জন করে, তারা সম্পদ বর্জনের তাগিদে তাদের নিজের সুখ স্বাচ্ছন্দ্য, পরিশ্রমকে, ক্লান্তকে, বিশ্রামকে পরিত্যাগ করে দিন রাত এতটা মানসিক প্রেশার, টেনশন, চিন্তা, ভয় ভীতি নিয়ে তারা এটা গচ্ছিত করে সেই সম্পদ, কিন্তু সেই সম্পদ সে ভোগ করতে পারে না। 99% লোক সেটা ভোগ করতে পারে না। সেই সম্পদের যখন পাহাড় গড়ে সম্পদ যখন সে ভোগ করতে যায়, বলে যে আমি এবার অনেক কিছু করে ফেলেছি, এবার আমি এটা ভোগ করবো, তখন কিন্তু সে দুনিয়াতে থাকতে পারে না, চলে যায়, কিংবা সেই সম্পদ তার কাজে আসে না, এবং সেই সম্পদ তার পরিবারের জন্য কাজে আসে না। সেই সম্পদ দেখেছি অনেক সম্পদশালী পরিবারের সন্তানরা, আমি সমাজে দেখেছি বিভিন্ন জায়গায়, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের পরিবারের সাথে বিশেষ সুযোগ হয়েছে, তাদের পরিবারের সন্তানদের যে হাহাকার, তাদের পরিবারের যে আত্মচিৎকার, তাদের পরিবারের সদস্য যে কারো সদস্য পরিবার বিকলাঙ্গ, কারো প্রতিবন্ধী, কারো মাদকাসক্ত, এমনি ভাবে তারা কিন্তু সুখে নাই। আমরা আমাদের উপলব্ধি থেকে, আমাদের অবজারভেশন থেকে দেখেছি যে অবৈধ সম্পদের প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। অবৈধ সম্পদ আপনার কাজে আসবে না। এই অবৈধ সম্পদ আপনাকে না পারবে সুখ দিতে, না পারবে আপনার সন্তানকে সুখ দিতে, না পারবে আপনার সন্তানকে ভালো করতে, না পারবে আপনার সন্তানকে মর্যাদা। এই অবৈধ সম্পদ যে পথে এসেছে ওই পথেই যাবে, ওইভাবেই যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া, চমৎকার আলোকপাত করেছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন। সবার কমেন্টস আমরা নিতে না পারলেও কিছু কিছু কমেন্টস আমরা অবশ্যই নেব। সাব্বির আহমেদ বিটু ভাইয়া বলেছেন, সন্তানদের চাওয়ার কাছে বাবা মা সবসময় বোকা, তাই সকল বাবাদের হাজার কোটি সালাম। ঠিক এই জায়গাতে এই কমেন্টস এর রিলেটেড আমি একটা প্রশ্ন রাখতে চাই রায়হান ভাই, যে আমাদের সমাজে আমরা দেখছি যে বাবা মারা সন্তানের চাহিদা এবং সন্তানের যে চাওয়া, সন্তানের যে আশা, সে জায়গায় কিন্তু বাবা মারা প্রতিটা ঘরেই অনেক বেশি অসহায় হয়ে যাচ্ছে। বাবা মা একভাবে সন্তানকে মানুষ করতে চাচ্ছে, সন্তান এক্সটার্নাল এনভায়রনমেন্টে এসে বন্ধু বান্ধবের সাথে মিশে সে বাবা মার যে সক্ষমতা, ক্যাপাসিটি, তার থেকে বেশি কিছু বাবা মার কাছে চাচ্ছে। অনেক ক্ষেত্রে বাবা মাকে ব্ল্যাকমেইল করছে, আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে, নাইলে আমি ভাত খাবো না, স্কুলে যাব না, আমাকে মোটরসাইকেল দিতে হবে, নইলে বাড়ি থেকে পালিয়ে যাবো, এটসেট্রা এটসেট্রা। সো একটা বাবা মাকে সন্তানের সাথে কিভাবে আচরণ করলে বা কোন বয়স থেকে সন্তানকে সংসার সম্পর্কে কেমন ধারণা দিলে বা বাবার সক্ষমতার সাথে সম্পর্কে কিভাবে ধারণা দিলে একটা সন্তান বাবার সক্ষমতা বুঝে বাবার ভালোবাসাকে মূল্যায়ন করে অর্থনৈতিক লিমিটেশনের বাইরে বাবাকে কোনো কিছু চাপ দিবে না, সেটা পড়াশোনা বিষয়ে হোক, সেটা তাদের বৈষয়িক কোনো মোবাইল ফোন, মোটরসাইকেল, গ্যাজেট, যে কোনো কিছুর ব্যাপারে খুব অল্প বয়সে কি করলে সন্তান বাবাকে বুঝবে, সংসারমুখী হবে এবং প্রকৃত বিষয়গুলোকে রিয়ালাইজ করবে, আপনি যদি একটু আলোকপাত করেন আপনার আপনার অভিজ্ঞতার আলোকে। ধন্যবাদ ভাই। এক্ষেত্রে আমি একটি গল্প বলবো, যেটা আমরা অনেকেই জানি, অনেকেই পড়ি, আমি ফেসবুকে এটা আরো রিপ্লাই হয়। সেটা হচ্ছে একটা সন্তান তার বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য, স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য, বাইরে সফর করার জন্য বাবার কাছে 10,000 টাকা আবদার করেছে। তার বাবা একটা কাপড়ের দোকান আছে। তো যখন সে রাতে খাওয়ার সময় তার মায়ের মাধ্যমে মাকে ম্যানেজ করে, মাকে বললে বোঝায়, হয়তো বললে কাজ হবে, মাকে ম্যানেজ করে যখন সে বলেছে, বাবা চিন্তা করেছে, চিন্তা করে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার প্রয়োজন মানে সামনাসামনি কিছু বললে হয়তো কষ্ট পাবে এই মনে করে সে কিছু না বলে সে শুধু বলেছিল যে ঠিক আছে, তাহলে আমি তিন দিন পর আসবো, এই 3 দিনে আমি একটু বাইরে যাবো, এসে তোমাকে টাকাটা দেবো, তো তোমার কাজ হবে আমার দোকানে বসা, ব্যবসা প্রতিষ্ঠানে বসা এবং হিসাবটা রাখা, যে আমি কত টাকা বিক্রি করছি, সেখানে থেকে কত টাকা আমার লাভ হচ্ছে, এইটা তুমি লিখে রাখবে। তো এমনি ভাবে বাবা চলে গেছে, সন্তান তার প্রতিষ্ঠানে বসেছে, তার আরো 2জন দোকানের সহকারী আছে। তো কাপড়ের দোকানে যেটা হয়, একজন ক্রেতা এসেছে,
সে 20টা দেখেছে, 50টা দেখেছে, 10টা দেখেছে, দেখে বলছে এটা পছন্দ হচ্ছে না, এটা দাম না, এটা দাম না, এটা এটা পছন্দ হচ্ছে, একটু ভালো দেখান, একটু ভালো দেখান। তখন ভালো দেখেছে বলছে যেটা বেশি দাম হয়ে গেছে, এমন একটা দাম বলেছে যে তার ভিতর থেকে ক্ষোভ কিংবা রাগ যে আপনি এটা কেন বললেন, আপনি চাচ্ছেন বেশি দাম, কেন আবার কম দাম বলছেন। এইভাবে সারাটা দিন তার মধ্যে সকল গেছে, সে মানসিকভাবে একবার উত্তেজিত হয়েছে কাস্টমারের কাছ থেকে, কিন্তু তার সহকারে বলছে না, দোকানদারদেরকে উত্তেজিত হলে চলবে না, কাস্টমারকে কিছু বলা যাবে না। এইভাবে যখন সে একদিন 2 দিন যখন ইয়ে করেছে, সে হিসাব করে দেখেছে যে একটা দিনে সে সর্বোচ্চ 200 কিংবা 500 কিংবা 1000 টাকা লাভ করতে পেরেছে। এইভাবে যখন সে 3 দিন তার বাবা দায়িত্ব পালন করেছে, 3 দিন পর তখন তার বাবা যখন এসে তার হাতে টাকা দিয়েছে, এই নাও তোমার 10,000 টাকা, তোমার বন্ধুদের সাথে তুমি সকালে ঘুরতে যাবে, এই জন্য তুমি চেয়েছিলে, এটা তোমার 10,000 টাকা। আর আমি এই 3 দিনে কি অবস্থা হয়েছে তুমি আমার এই দোকানের হিসাবটা আমাকে দাও। তখন সেই উপলব্ধি থেকে সে দেখেছে যে আমি এই 3 দিনই হয়তো 2,000 কিংবা 5,000 টাকাও আমি লাভ করতে পারি নাই, সারাদিন পরিশ্রম করেছি, সারাদিন কত কাস্টমারের সাথে বকেছি, হয়তো কাস্টমারকে জিনিস দেখিয়েছি, জিনিস দিয়েছি। তো আমার বাবা আমাকে আমি বলার সঙ্গে সঙ্গে 10,000 টাকা 3 দিনের ভিতরে দিয়ে দিল। কোত্থেকে দিল, কিভাবে দিল, আমি এখন আমি নিজেই তো উপলব্ধি করতে পারলাম যে আমার বাবা তাহলে এই 10,000 টাকা ইনকাম করতে কতদিন সময় লেগেছে, এবং সে কিভাবে আমাদের এই সংসারটা, আমাদের এই পরিবারটা, আমাদের আবদারগুলো, আমাদের খাওয়া পড়া, পোশাক আশাক সবকিছু করছে এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে। এই যে একটা গল্প আছে, আমার এই গল্পটা খুব ভালো লেগেছে, জন্য আমি গল্পটাকে রিপিট করলাম যে এরকম বাচ্চাদেরকে বোঝাতে হবে যে ঠিক আছে তাহলে তুমি এটা করো, আমার এটা করো, এটা করে তুমি দেখো, আমার এই সামর্থ্য, আমি এটা করি, এটা দিয়ে তোমাকে তোমার চাহিদা পূরণ করতে হবে। এইভাবে যদি বাচ্চাদেরকে বোঝানো যায় যে আমার সামর্থ্য এতটুকু, আমি এই লেভেলের মানুষ, তুমি এই লেভেলের সন্তান, তুমি এই পরিবারের সন্তান, আমার পরিবারের আয় এতটুকু, আমার ইনকাম এতটুকু, আমাদের পরিবারের সামর্থ্য এতটুকু, আমি এতটুকু তোমাকে দিতে সামর্থ্য রাখি। এইভাবে যদি করা যায়, ডিসকাস করা যায়, পারিবারিক ভাবে যদি আলোচনা করে এবং উদাহরণ দিয়ে এবং ব্যাখ্যা দিয়ে এবং উপলব্ধি দিয়ে, বাস্তব উপলব্ধি দিয়ে যদি সন্তানকে বোঝানো যায় এবং সন্তানের ভিতরে যদি সেই বুঝটা এসে যায়, আমার মনে হয় সেই সন্তানটা আর কখনোই এরকম অন্যায় আবদার করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শামিমা ইয়াসমিন আপা, আমাদের চমৎকার একজন আমাদের আপু, এবং উনি গতকালকে আমাদের সাথে যুক্ত ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং উনি বলেছেন তারা আমাদের স্পন্দন, এবং সেই স্পন্দনের জন্য আমাদেরকে খুব সতর্কভাবে আমাদের জীবন আচরণ বাস্তবায়ন করতে হবে, আমাদের জীবনকে এমন ভাবে পরিচালিত করতে হবে যেন আমাদের সন্তানরা খুব অল্প বয়স থেকেই বাবা মা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পায়, সংসার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পায়, যার মাধ্যমে তিনি পৃথিবীর জন্য একটা সুনাগরিক, একটা মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। এবং আমাদের এই স্পন্দন যেন আমাদেরকে ইমোশনাল ফুল তৈরি না করে। আমরা বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল ফুল হয়ে যায়, যে কথা রায়ান ভাই বলছিলেন। আমি যদি আরেকটু খোলাভাবে আপনার কাছ থেকে জানতে চাই, একজন বাবা যে পেশায় নিয়োজিত থাকেন, তিনি যে পেশায় থাকুন না কেন, যত ছোট অথবা যত বড় অথবা যে ধরনের পেশায় হোক না কেন, সেই পেশা এবং বাবার যে অর্থনৈতিক একটা কাঠামো, কিভাবে বাবা সংসার পরিচালনা করেন, সরাসরি সেই ধরনের কাজে যুক্ত করাটা সন্তানকে কতটা জরুরি, প্র্যাকটিক্যালি সন্তানের অভিজ্ঞতাটা নেওয়ার জন্য, যে অর্থনৈতিক ভাবে একটা পরিবার কিভাবে চলে এবং সেখানে সন্তান হিসেবে অতিরিক্ত মাত্রায় চাহিদা তৈরি করা কতটা যৌক্তিক। এক্ষেত্রে প্রতিটা বাবা মাকে সংসারের যে চালিকা শক্তি, সংসারের যে অর্থনৈতিক কাঠামো, সেইটা কিভাবে একটু সহজে সন্তানকে জানতে দেওয়া যায়। আপনি একটা গল্প বলেছেন, ঠিক সেই জায়গাতে ধরেন একজন যদি একটা রিক্সাওয়ালা হয়, সেই রিক্সাওয়ালা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে রিক্সাওয়ালা বাবা সন্তানকে বলে, আমার পরিচয় তুমি দিও না, তাহলে তোমার বন্ধু মহলে তুমি ছোট হয়ে যাবা। সন্তান তো
বড় হওয়ার জন্য, সন্তানকে বড় করার জন্য বাবা মা অনেক সময় তার প্রফেশন নিয়ে সন্তানের কাছে মিথ্যা কথা বলে বা খোলাসা করে না, এবং তাতে কি হয়, সন্তানের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আসে যে তার মানে এই পেশাটা মনে হয় ছোট, যার ফলে আমি এই পেশাকে প্রকাশ করব না, এবং এক সময় বাবার সাথে সন্তানের একটা মিথ্যার সম্পর্ক তৈরি হয়, এবং অনেক ক্ষেত্রে সেগুলো ভবিষ্যতে ভালো ফল বয়ে নিয়ে আসে না। তো সেক্ষেত্রে বাবা মার পেশা, বাবা মার কষ্ট, বাবা মার যে পরিশ্রম, সেটা রিয়ালাইজেশনের জন্য সন্তানকে আসলে কতটুকু, কোন বয়সে, কিভাবে, কোন ধরনের কাজের সাথে ইনভলভ করলে সন্তান আসলে রাইট ট্র্যাকে থাকে বলে আপনি মনে করেন রায়হান ভাই? জি ভাই, যেটা যেটা বলছিলাম, আসলে ব্যাপারটা আপনি আরো আরো ক্লিয়ার করলেন যে সন্তানকে রাইট ট্র্যাকে রাখা এবং সন্তানকে মানুষ করা বা প্রতিপালন করার জন্য বাবা মায়েদের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করা, তার অবস্থানটা বোঝানো, পরিবারের অবস্থানটা বোঝানো, সকল কিছুই তার সাথে যদি পরামর্শ ভিত্তিক এবং আলোচনা সাপেক্ষে করা যায়, সন্তানকে বুঝিয়ে দেওয়া যায়, বিবেক বোধটা জাগ্রত করা যায়, সন্তানের উপলব্ধিটা জাগ্রত করা যায়, জাগ্রত করার মাধ্যমে কিন্তু সন্তানকে বন্ধুসুলভ আচরণ এবং জাগ্রত করার মাধ্যমে আমার মনে হয় যে পরিবারে সন্তানদের ভিতরে সুসম্পর্ক এবং চাওয়া পাওয়ার যে অমিল, যে ঘাটতি, সেটা পূরণ করা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই। আমাদেরকে এম জে বিল্লা ভাই একটা প্রশ্ন করেছেন, উনি কি একটু খেয়াল করেন আপনি, বাবা মাদের অসচেতনতার কারণে সবার অগোচরে অনেক বাল্য বিবাহ হয়ে থাকে, এ ব্যাপারে বাবা মাকে কিভাবে সচেতন করা যায়? খুব সংক্ষেপে যদি আপনি বিষয়টা আলোকপাত করেন। যে বাল্য বিবাহের ব্যাপারে আমাদের বিস্তর অভিজ্ঞতা বিপক্ষ আছে, কারণ বাল্য বিবাহ প্রতিরোধ করার অনেক মাধ্যমের সাথে আমরা সংশ্লিষ্ট। তো বাল্য বিবাহটা আসলে সমাজের জন্য, আমাদের জন্য মঙ্গল নয়, কারণ ইতিহাস বলে, আমরা যেটা আমাদের অবজারভেশন দেখেছি যে বাল্য বিবাহ 90% টিকে না, কারণ বৈবাহিক সম্পর্ক করা এবং সংসার কাঁধে নেওয়ার মতো মানসিক, শারীরিক, মনস্তাত্ত্বিক যোগ্যতা যা তৈরি হয় নাই, তাকে এত বড় একটা বোঝা চাপিয়ে দিয়ে সেটা দিয়ে সংসার এবং পরিবার সুন্দর হয় না, সে পরিবারের সন্তানরা পরিপূর্ণ হয় না, অপুষ্টিতে ভোগে, মা অপুষ্টিতে ভোগে, পরিবার তাকে নিয়ে স্যাটিসফাই না, এমনি ভাবে সব দিক থেকে অসঙ্গতি হয়। এই জন্য বাল্য বিবাহ পক্ষে থাকা যাবে না, বাল্য বিবাহটাকে বন্ধ করতে হবে, বোঝাইতে হবে, বাবা মাকে সচেতন করতে হবে যে আপনি যে সন্তানটাকে বিয়ে দিচ্ছেন, সেই সন্তানটা এই সংসার সামলানোর জন্য উপযুক্ত নয়, এবং এখান থেকে ফিরাইতে হবে। এবং আমাদের কাছে অনেক উদাহরণ আছে যারা, যেসব সন্তানরা একা একা পাঠিয়ে বিয়ে করছে কিংবা বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, সেই সন্তানগুলো যখন ফিডব্যাক করে, যখন একটা বাচ্চা নিয়ে ফিডব্যাক করে, যখন অসুস্থ ফিডব্যাক করে, এই পরিবারটার যে কত সালিশ করালে, কত দরবার করালে, কত কষ্ট হয়, কত ঝুঁকি যায়, এই মেয়েটার ভবিষ্যৎটা যে কিভাবে ধূলিসাৎ হয়ে যায়, এটা আমরা উপলব্ধি করে আমরা সমাজে এই ধরনের পজিশনে কাজ করি। এজন্য এই বাল্য বিবাহটাকে প্রশ্রয় আসতে কোথায় দেওয়া হয়। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই। যেহেতু আপনি সাংবাদিকতা পেশায় আছেন এবং আপনি বিভিন্ন রকমের তথ্য উপাত্ত নিয়ে কাজ করেন, এই জন্য আপনার কাছে অনেক সাংবাদিকতা রিলেটেড প্রশ্ন আসছে, আমি সুযোগ পেলে সেগুলো নিয়ে আসবো। যারা প্রশ্ন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যেটা বিষয়, এই বিষয়ে আমরা আরেকটু কথা বলার পরে আপনাদের প্রশ্নগুলো আমরা নেব। আমাদেরকে ফজলুর রহমান পলাশ ভাই একটা প্রশ্ন করেছেন, এটাই আমি একটু যেতে চাই রায়হান ভাইয়ের কাছে। আমি জানতে চাই, মানে পলাশ ভাই জানতে চেয়েছেন, আপনার বাবার সাথে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা যদি একটু শেয়ার করেন। আমি একটু ওইদিকে যেতে চাই। রায়হান ভাই, যদি আপনি একটু শেয়ার করেন আপনার বাবার সাথে কোন ধরনের একটা স্মরণীয় ঘটনা আপনার যেটা এখন মনে পড়ছে, আপনি যদি শেয়ার করেন। আসলে অনেক ঘটনা আছে, মানে স্পেসিফিক বলার ওইভাবে সুযোগ নাই। আর আমার বাবার
তো অনেক ঘটনা আছে, অনেক বিষয়। আমি যে সামাজিক কাজটা করি, আমার বাবা যদি আমাকে ওই রকম সুযোগটা না দিত, আমার বাবা যদি আমাকে প্রেশার ক্রিয়েট করতো কর্মের জন্য, কোনো স্পেশাল কিছু করার জন্য বাইরে চলে যাওয়ার জন্য, তাহলে কিছু করতে পারতাম না। এই জন্য আমি সবসময় শ্রদ্ধা করে সম্মান করি যে আমার বাবা আমাকে যে সুযোগটা দিয়েছে, আমি এই জন্যই আমি হয়তো এই যে আমার যে অবস্থান বর্তমানে করতে পেরেছি হওয়ার জন্য। স্পেশাল ঘটনা বলতে এরকম এক্স্যাক্টলি আমি কিছু বলতে পারি না। তারপরেও একটি ঘটনা আমি বলি যে আমার কাছে যেটা মনে হয় যে আমার বিয়ের ব্যাপারটা, আমার নানা হজরত থেকে এসেছে। হ্যাঁ, তো নানাকে দেখতে গেছে, আমার আপা গেছে, সবাই গেছে। আর আমার ওয়াইফের নানি, আমার নানার আবার আপন চাচাতো বোন, তারাও দেখতে এসেছে, বাড়িতে এসেছে, মায়ের বাড়িতে এসে দেখতে গেছে। ওই 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 এক দেখার সুবাদে যে বড় ভাই আমাদের থেকে এসেছে, আসছে যখন দেখা করে দেয়, দেখার সুবাদে যখন তার সাথে কথা বলেছে, কথা প্রসঙ্গে বলেছে যে ভাই আমার নাতি এটা, তো এটাকে একটা বিয়ে দেবো, একটা ভালো ছেলে দেখেন। আমার নানা বলেছে ছেলে তো আমাদেরই আছে, ঠিক আছে যাও। এই যে নানা কথা দিয়েছে, আব্বা ওই জায়গায় কথা দিয়েছে, বলেছে বাড়িতে এসে বলেছে বিয়ে বিয়ে করতে হবে। আমি তাকে দেখি নাই, তার সাথে আমার কথা নাই, কোনো কিছু নাই, সবকিছু নাই। আমি মানে বিনা বাধায় আমি তার কবজিটা আমি সবসময় আলাদা রাস্তা থেকে আমি বলেছি ঠিক আছে। আমার বাবা যখন বলেছে আমি আমি না দেখে আমার বিয়ে ঠিক হওয়ার পরে আমি না দেখে না বুঝে আমার বাবার কথা করে মাস্টার বিশ্বাস শিখেছি। এবং আমি মনে করি যে সে আমার জন্য মঙ্গল করে কিছু করেছে, যেটা আমার মঙ্গল ছিল সেটাই তার মঙ্গল হয়েছে। আমি মনে করি যে এটা আমার বাবার আদেশ মানার মধ্যে যদি মঙ্গল থেকে থাকে, অবশ্যই আল্লাহ এটা আমার দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া চমৎকার শেয়ারিং এর জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু সাইদ রিগাল ভাইয়া, উনি বলেছেন ধন্যবাদ আমাদের প্রিয় ভাইটিকে লাইভে নিয়ে আসার জন্য। রিগাল ভাইয়া ধন্যবাদ আপনাকে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রিয় ভাইয়ের কাছে আপনি অবশ্যই রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে একটা প্রশ্ন রেখেছেন আমাদের রাসেল টেলিকম থেকে, এবং উনি যেটা একটু ভিন্ন জায়গার প্রশ্ন করেছেন। উনি বলতে চাচ্ছেন যে লালপুরের রাস্তাঘাটের বেহাল দশা এবং লালপুরের বাজারে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেটা নিয়ে কার্যকর কোনো ভূমিকা আমাদের জনপ্রতিনিধিরা নিচ্ছেন না। এই ব্যাপারে আপনি কোনো মতামত বা কমেন্টস করতে চান কিনা, এটা আমি আপনার পুরো ছেড়ে দিচ্ছি। যদি আপনি কোনো কমেন্টস করতে চান তাহলে আপনি বলতে পারেন, আমি না হলে অন্য প্রশ্নে যাব। জি অবশ্যই লালপুরের এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, আজকের সমস্যা না। এই সমস্যা নিয়ে আমরা অনেক বলেছি, অনেক দেখেছি, অনেক দপ্তরে করেছি। সর্বশেষ এডিবি থেকে একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, ট্রেনের কাজ চলছে, বর্ষার কারণে সম্পূর্ণ হচ্ছে না। এটা হলে হয়তো বাজারে নিষ্কাশিত হবে। রাস্তাঘাটের যে বেহাল দশা সারা বাংলাদেশে, লালপুরেও এটা সার্বিক দেশের পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা তো সাংবাদিক, আমরা তো আইন প্রণেতা না, আমরা বাস্তবায়নকারী সংস্থা না। আমরা তুলে ধরতে চাই, বারবারই তুলে ধরি। আমাদের কাজ আমরা করি আমাদের তরফ থেকে। আমি মনে করি আমরা কাপড় করি নাই। আমার লালপুর বার্তা থেকে শুরু করে আমার জাতীয় পত্রিকা, টিভি চ্যানেলের প্রত্যেকটা বিষয়ে আমরা করেছি। আমরা বারবার মিস করার পর 1 কোটি টাকা বাজেট এসেছিল, সেটা কিছু কিছু জায়গায় দিয়েছে। বুঝতে পারছেন দেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভীতির অবস্থা। এই কারণেই হয়তো রাস্তাগুলো হচ্ছে না, কিংবা এটা বড় রাস্তা, টেন্ডার হতে একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, টেন্ডার হবে, সেটা স্যাংশন হবে, কি হবে, এই কারণে হচ্ছে না। কিন্তু আমাদের পক্ষ থেকে সাংবাদিক হিসেবে আমাদের যতটুকু করা দরকার, যতটুকু প্রেসার ক্রিয়েট করা দরকার, যেসব জায়গায় নক করা দরকার, সিভিল সার্জনের সাথে আমার এক প্রকার কথা কাটাকাটি চ্যালেঞ্জ করতে চলে গেছে। আমি ফোন দিয়েছি, সে বলছে আমি ওখানে নেই। এখন আপনার ওয়েবসাইটে গিয়ে নাম্বারটা পেয়েছি। সিভিল সার্জনের সাথে আমি সিভিল সার্জন বলছি, রোডসেন হাইওয়ে হলো যেটা বলে এক্সচেঞ্জ নাটোরে যে আছে এই রাস্তাটা, তার সঙ্গে আমার এই ব্যাপারে, এই রাস্তার ব্যাপারে আমার হটটক পরিবর্তন হয়েছে। আমি তাকে বলেছি যে আপনি এসে দেখে যান, আপনি দেখে যান যে আমরা কি অবস্থা পেতে থাকি, কিভাবে যাই। আপনি একজন মানুষ হিসেবে আপনি আসেন, আপনি দেখে যান যে কি অবস্থা। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা দরকার করেছি। আরো আপনারা সহযোগিতা করবেন, আরো যদি কিছু
করার প্রয়োজন হয় আমরা করবো ইনশাআল্লাহ, আমাদের যদি খরচ থাকে। রায়হান ভাই, আমি আমি একটু অন্য আঙ্গিকে এই সমস্যাগুলোর কথা আপনাকে তুলে ধরতে চাই বা বলতে চাই। সেটা হলো যে সরকার সরকার কিন্তু একটা সামগ্রিকভাবে একটা কাজ করে, এবং সেটা কিন্তু একটা সিস্টেম, একটা একটা প্রোটোকল, একটা ব্যুরোক্রেসি, এবং সেটা একটা খুবই দীর্ঘমেয়াদী লম্বা একটা প্রক্রিয়া। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সরকারি সম্পদগুলোকে নানানভাবে নষ্ট করছি, পারিবারিকভাবে, ব্যক্তিভাবে। আমি আপনাকে এক্সাম্পল দেই। ধরেন আমাদের যে হাইওয়ে গুলো করা হয়, আমরা যখন হাইওয়ে গুলো প্রথমে সরকার ডিজাইন করে, এমন একটা জায়গা নির্ধারণ করে যে যেখানে বাড়িঘর খুব একটা নেই, অর্থাৎ রাস্তাটা যাবে মাঠের ভিতর দিয়ে। কিন্তু আমাদের কালচারালি এমন একটা কালচারে আমরা বড় হই, এমন একটা মানসিকতা আমাদের আছে যে আমরা যখনই একটা হাইওয়ে রাস্তা হয়ে যায়, আমরা সবাই মনে করি এবার সবাই চলো হাইওয়ের পাশে বাড়ি করব, হাইওয়ের পাশে বাজার বানাবো, হাইওয়ের পাশে ইউনিভার্সিটি করব, স্কুল করব। তো কালচারালি আমরা ব্যক্তি স্বার্থকে এমন ভাবে প্রায়োরিটি দেই, তখন একটা হাইওয়েতে আমরা হাইওয়ের রাস্তার অর্ধেক দখল করে বাজার করি। লালপুরের রাস্তার 40-50% রাস্তা আমরা দখল করে ভ্যান রিক্সা রেখে দেই। আমরা রাস্তার উপরে দোকানগুলো নিজের জায়গা উঁচা করতে করতে এমন ভাবে দোকানের মাটি উঁচা করি, রাস্তাগুলো যেন ড্রেন হয়ে যায়। রাস্তা যখন প্রথম হয় তখন কিন্তু এরকম ছিল না। যখনই রাস্তা হয়ে গেল, আমরা যখন দোকান করি, আমরা দোকানগুলো রাস্তা থেকে উঁচা করে দেই যাতে বৃষ্টির পানি সব এসে রাস্তায় জমা হয়। তো আমরা ব্যক্তি হিসাবে আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে আমি যে কলার খোসাটা ফেলছি, আমি যে আমার দোকানের যে ময়লা সেটা আমি ড্রেনের পানির ভিতরে ফেলে দিচ্ছি, ড্রেনটা জাম হয়ে যাচ্ছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন? আমি কোনো সরকারের পক্ষেও না, সরকারের বিপক্ষেও না, কিন্তু জনগণ হিসেবে আমাদের দেশের মানুষ বা আমরা এতটাই অসচেতন, এতটাই মানে সরকারি মাল দরিয়াকে ঢাল, এমন একটা আচরণ আমরা করি। আমাদের কারণেই কিন্তু যৌথভাবে এই সমস্যাগুলো তৈরি হয়। আপনি রাস্তা ভাঙা কন, আপনি রাস্তায় ট্রাফিকের কথা বলেন, রাস্তায় পানি বদ্ধতার কথা বলেন, ইভেন আপনি যদি রাস্তাগুলো দেখেন, আমাদের যেখানে একটা রাস্তায় যদি অল্প একটু সমস্যা হয়, আমরা কিন্তু ওই এলাকার মানুষ, ওই জায়গার ওই পাশের বাড়ির মানুষ কিন্তু ওই জায়গাটা চাইলে একটু সমাধান করে ফেলতে পারি। কিন্তু আমরা তা না করে পানি জমতে জমতে আমার পুকুরের পাশে ভেঙে যাচ্ছে, আমার কারণে কোনো একটা সমস্যা হয়েছে, রাস্তা দিয়ে আমি একটা ড্রেন কেটে ফেলছি, আমরা কিন্তু এগুলো কোনোভাবেই আমলে নেই না। তো জাতি হিসাবে, মানুষ হিসাবে, বাবা হিসাবে এইখানে আমাদেরকে আগামী প্রজন্মকে কি ধরনের শিক্ষা দেওয়া উচিত যে দেশের সম্পদ আমি যাই করি না কেন, আমার নিজের ব্যক্তি স্বার্থে, আমার দোকানে পানি না ওঠার স্বার্থে আমি রাস্তা থেকে উঁচু করে দোকান করলাম, আর আমার পানি সমস্ত রাস্তায় গেল। এই যে বোধ, এই যে শিক্ষা, এই যে বাবা হিসাবে আমরা আমাদের সন্তানকে, আগামী প্রজন্মকে আমরা আসলে কি শিক্ষা দিচ্ছি? আমাদের চেয়ারম্যান, এমপি সে তো অনেক পরের কথা, আমরা ব্যক্তিগতভাবে কি আমরা ভুলের ভিতরে আছি কিনা, বা এগুলো ধ্বংস করার জন্য আমি আপনি দায়ী কিনা, আপনি কি মনে করেন? জি, অবশ্যই আমরা নিজেরাও দায়ী। আসলে আমাদের সচেতনতা, আমাদের দায়িত্ববোধ, আমাদের দায়িত্বশীলতা বড় অভাব আমাদের এই বাংলাদেশের কালচারে। আমি যদি এই রাস্তাটা আমারই মনে করি, যেটা আমার বাড়ির সামনে দিয়ে গেছে, সেই রাস্তা আমার বাড়ির সীমানার অংশটুকু তো আমার, সেইটা ন্যূনতম ছোট ক্ষতি যেটা আমার পূরণ করার সামর্থ্য আছে, নিচু হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তো সেই জায়গায় যদি একটালি মাটি দিয়ে দিই, একটু লেভেলিং করে দিই, স্লোপিং করে দিই, তাহলে ওটা আর ভাঙবে না। এই কাজটা যদি আমরা প্রত্যেকে করতে পারি, প্রত্যেকে যদি করি, যে আমার বাড়ির সামনে বাড়ি নষ্ট হয়েছে, সেটা আমার চলাচলের প্রথমে অসুবিধা হবে, তারপরে তো অন্য অন্য অসুবিধা হবে, কিন্তু আমার তো সমস্যা হবে, সেটা জায়গাটা তো আমার, আমি সেটা ব্যবহার করবো, বেশি আমি দখল করছি, বেশি আমি ভোগ করছি, তো সেটা আমার রাস্তায় যদি মনে করি, সেই সম্পদটাকে আমার মনে করি, যদি আমার দেশের মনে করি, আমি যদি দেশকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমাকে করতে হবে। আমি একটা কথা বলি, মানুষের বলে থাকি উদাহরণে, যে আমার দেশের দুবলা ঘাস, যেটা যে রাস্তার পাশে হয় শক্ত করে দৌড় থেকে মাটিকে, এই দুবলা ঘাস যতটুকু রাস্তার মাটি ধরে রাখে, রাস্তার উপকারে, সমাজের উপকার করে, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা দুবলা ঘাসের মতো ভূমিকা পালন করি না।
তো এই রূপলা ঘাসের মতো এক চিমটি মাটিকে আমরা আটকে ধরে রাখতে পারতাম, আমার বাড়ির সীমানা মাটিটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম, সমস্যা করতে পারতাম, আমি মনে করি আমার আমার দেশের রাস্তাঘাট তো খারাপ কখনোই হতো না। কারণ আমি যখনই একটা 1 ইঞ্চি গর্ত হচ্ছে, 1 ইঞ্চিতে 2 ইঞ্চি, 10 ইঞ্চি, 5 ইঞ্চি, তখন বড় হয়ে যাচ্ছে। আমি যখন 1 ইঞ্চি ছিল তখনই তো আমি এটা দখল করতে পারতাম, একটা ইট দিয়ে সেটা পরিপূর্ণ করে দিতে পারতাম, মাটি দিতে পারতাম, একটা কুয়া দিতে পারতাম, একটা সমস্যা করে দিতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আমি যদি পানিটা আমার রাস্তায় পানি জমছে, এই পানিটা একটু যদি শুধু একটা ড্রেন করে দিতে পারতাম, আমার পানিটা চলে গেল, তাহলে রাস্তাটা এইভাবে নষ্ট হতো না, এইভাবে ভাঙতো না, গর্ত হতো না। এই আপনি যে কথাটা বলছেন, সুন্দর কথা বলেছেন। এই উপলব্ধি যতদিন আমাদের ভিতরে না আসবে, এই সম্পদটা যদি আমার মনে না করি, কারণ আলটিমেটলি সেই সম্পদ তো আমার। আমি যদি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকি, আমি যদি রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে থাকি, তো অবশ্যই সেই সম্পদ আমার। সম্পদের অংশ, আমার ট্যাক্সের অংশ তো সেখানে গেছে, সেই রাস্তাটা আমার অর্থের তৈরি করা, সেই রাস্তাটা আমি ব্যবহার করবো, সেই রাস্তাটা আমার ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। উন্নত দেশগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু করে, অনেক চেষ্টা করে, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? আমরা কি তাদেরকে শিক্ষা দিচ্ছি? তাদেরকে কি আচরণ শেখাচ্ছি? কি সভ্যতা শেখাচ্ছি? কি ভদ্রতা শেখাচ্ছি? কি সমাজের সৃষ্টিশীলতা শেখাচ্ছি? কি সমাজের যত্নশীলতা শেখাচ্ছি? আমাদের প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি? যদি এইটুকু মনে করি যে আমি যেমন উদাসীন, আমার সন্তানরা ওই রকম উদাসীন হবে, আমার রাস্তা আমার বাড়ির সামনে করতে হবে, এত তোমার করতে হবে, এটা আমরাই তো তৈরি করছি, আমাদের বিপদ আমরা শিখাচ্ছি। কারণ আমার অর্থ দিয়ে তৈরি করা রাস্তা আমাকে এই করতে হবে। যদি ভেঙে যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলা, তাদের কাছে আদায় করা, সেটা তো পরের স্টেপ, সেটা তো হবেই। আগে যেটা আমার সম্পদ রক্ষা করার জন্য, আমার ব্যক্তিগত সম্পদ যেটা ব্যবহার করি, যেটা আমার গচ্ছিত থাকে, আমার ব্যাংকে থাকে, আমার কাছে থাকে, সেইটা যেমন আমার কাছে প্রিয়, ঠিক সেই রকম অনুভূতি থেকে যদি আমার মনে করি যে আমার এই রাস্তার একটা ইট, আমার এক একটা ইটের ভিতরে আমার একটা পয়সা আছে, আমার সম্পদ আছে, আমার ট্যাক্স আছে, আমার এই খেটে লেখা মানুষ, কৃষকরা অর্থে তৈরি করা, এটা সংরক্ষণ করতে হবে। যদি না করি, এই রাস্তাটা দেশ উন্নতি হবে না। এই বলতে যেদিন আসবে সেদিন আমার দেশ উন্নতি হবে, সেদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই, এবং চমৎকার আলোকপাত করেছেন। আমরা অনেক সময় আড্ডা দিয়ে ফেলেছি, 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ সময় আপনার নেব, আপনার টিম আমাকে সহযোগিতা করছে। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন, ঠিক সিমিলার আলোকপাত করার জন্য আমাদের সামাজিক এই সমস্যাগুলো আমাদেরকে দেখা উচিত। উনি লিঙ্কন ভাই বলেছেন, রায়হান ভাই, আমরা প্রতিনিয়ত দেখছি লালপুরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ভেজাল গুড়ের অভিযান অব্যাহত আছে, জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ গ্রেপ্তার হচ্ছে না, এবং ভেজাল গুড় প্রস্তুতকালীন সময়ে কোনো সাংবাদিক নিউজ করছে না, জরিমানা করার পর নিউজ করা হচ্ছে, এমনটা কেন? আপনি যদি একটু আলোকপাত করেন, আমি তারপরে কিছু কথা বলবো এগুলো নিয়ে। যে নিউজ অবশ্যই হয়, হচ্ছে, নিউজ হবে। আর আপনারা যে পদক্ষেপগুলো দেখছেন, সেই পদক্ষেপের পিছনে অনেক কলকাঠি আছে, হ্যাঁ, যেটা আমরা সবসময় আমরা রেকর্ড বলতে পারি না। তো এই পদক্ষেপগুলো যে হচ্ছে, সেই পদক্ষেপের পিছনেও হয়তো আমাদের ভূমিকা থাকতে পারে। আপনারা যারা চাচ্ছেন এটা না হোক, তাদের ভূমিকা আছে। তো অবশ্যই আপনি মনে যেটা জরিমানা হচ্ছে, সেটা বাংলাদেশের আইনের কাঠামো করে হয়তো তাদের জরিমানা করে ছেড়ে যাচ্ছে, এবং জরিমানা যাতে শুধু জরিমানা না করা হয়, সেটা যেন ব্যাপক করতে করা হয়, এবং সাথে জেলও দেওয়া হয়। এ ব্যাপারে আমাদের আপনার যেমন প্রশ্ন আছে, আমাদেরও এরকম প্রশ্ন ছিল। সেই প্রশ্নের প্রেক্ষিতে আজকে আমাদের লালপুরে আজকে ভোরবেলা একটা অভিযান আছে, সেখানে আমাদের ইসলাম মহোদয় জরিমানা করেছে, একজনকে 3 মাসের জেল দিয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা করেছে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা হতাশ হওয়ার কিছু নেই, সমাজকে উত্তরণ করতে হলে প্রত্যেকে স্থান থেকে ভূমিকা রাখতে হবে। আপনারা আমাদের তথ্যকে সহযোগিতা করেন, অবশ্যই ফল পাবেন। হয়তো আমরা যেটা দেখায় করতে পারবো সেটা দেখায় করবো, যেটা দেখায় করতে পারবো না সেটা না দেখায় করবো, কিন্তু আমরা যারা চাই, মননে মানসিকতায় যেটা চাই, সেটা অবশ্যই পাবেন। ধন্যবাদ রায়হান ভাই। এবং এখানে আসলে আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে, যে কথা আপনি বলছিলেন। আমার পার্সোনাল অনেক ভূমিকা আছে, আমার পরে আমার সন্তানের অনেক ভূমিকা আছে, আমার ওয়াইফের ভূমিকা আছে, আমার মায়ের ভূমিকা আছে, আমার বাবার ভূমিকা আছে, আমার চাচার ভূমিকা আছে।
সো আমি ব্যক্তি থেকে শুরু করে যদি আমার নিকট আত্মীয়, আমার রক্ত, আমার বংশকে যদি আমি শুধরানোর চেষ্টা করি, এবং আপনি যদি আপনার পরিবার, আপনার রক্ত, আপনার বংশকে যদি শুধরানোর পরিচর্যা করেন এবং চেষ্টা করেন, সাথে রায়হান ভাইরা আছেন তারা জিনিসটাকে তুলে ধরার জন্য, সাথে আমাদের প্রশাসন আছে, সাথে আমাদের ইউনো সাহেবরা আছে, আপনি যদি সত্যিকার ভালোবাসা দিয়ে সত্যি জিনিসটা তুলে ধরেন, আমি বিশ্বাস করি প্রত্যেকেই আপনাকে সহযোগিতা করবে। লিখন ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনি প্রচেষ্টা করুন, কমপ্লেইন না, আপনি এটাকে মান দিয়ে, জীবন দিয়ে আপনি মঙ্গলের জন্য চেষ্টা করুন। আপনার চেষ্টা কখনোই বিফলে যাবে না, প্রত্যেকটা এলিমেন্টই আপনাকে সহযোগিতা করবে। এবং আপনি যদি পজিটিভ চিন্তা করে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, তাহলে আশা করি আপনি আরো বেশি তথ্য দিয়ে, আরো বেশি সহযোগিতা করে সমাজের যে প্রবলেম গুলো আছে, সমাজের যে কুলুষিত মানুষগুলো আছে, সেই জায়গাগুলোকে তুলে ধরুন, দেখবেন সমাজ একদিন পরিষ্কার হয়ে যাবে। আমি খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের আগামী প্রজন্মের ভিতরে নানান রকমের ভালো গুণাবলী আছে, তারা এগুলো চায় না, সুতরাং তারা এগুলোকে পরিষ্কার করবে। রায়হান ভাই, একটা জিনিস আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই। বর্তমান প্রেক্ষাপটে একটা বাবা যখন একটা মেয়েকে বিয়ে দিতে চায়, তখন সে খুঁজে যে কোনো রকম হোক, একটা সরকারি চাকরি হোক, একটা বর্তমান যুগে যদি একটা 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 মেয়েকে যদি বিয়ে দিতে চায়, একটা বাবা চায় যে আমার ওই ছেলের চরিত্র কেমন পরিবেশ করি, সবাই প্রশ্রয় দিচ্ছি, এবং আমরা কিন্তু একটা ছেলের চরিত্রকে প্রায়োরিটি দিচ্ছি না। আমরা কিন্তু বলি না যে এই ছেলেটার চরিত্র ভালো, সে রিক্সা চালিয়েছে, তো কি হয়েছে, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব। এই ছেলেটা বেকার, তাতে কি হয়েছে, তার চরিত্র ভালো, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব। আবার আমরা কিন্তু সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি, বাবা তুমি ক্লাসে ফার্স্ট হবা, তোমাকে বিসিএস ক্যাডার হইতে হবে, ইওনো হইতে হবে। কিন্তু ইওনো কেন হইতে হবে? একটা ইওনো হওয়ার যে কি পরিমাণে দায়বদ্ধতা, তার যে কি পরিমাণে হিসাব নিকাশ দিতে হবে। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন ইওনোকে ওই উপজেলার একটা মানুষ যদি না খেয়ে মরে, তাকে হিসাব দিতে হবে। ওই ইওনোর অবশ্যই হিসাব দিতে হবে। ওই এলাকায় একজন মানুষ যদি একটা অন্যায়, একটা ন্যায় বিচার না পায়, ওই ইওনোকে অবশ্যই হিসাব দিতে হবে। একটা মেয়ে যদি ধর্ষিত হয়, একজন ইওনো কি এই চিন্তা করে ইওনো হয় যে আমি এতগুলো মানুষের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য, এতগুলো মানুষের জীবন পরিবর্তন করার জন্য ইওনো হতে চাই? নাকি একজন ইওনো হতে চাই লাল গাড়িতে চড়ে আমি দাপটে ঘুরে বেড়াবো, সকলে আমাকে স্যালিউট দিবে, সবাই আমাকে এসে স্যার বলে সম্বোধন করবে? আপনি বাবা, আমি বাবা, আমাদের বাবারা কি ওই ইওনো চাই যে ইওনো সন্তানের গাড়িতে চড়ে আমি ইওনোর বাবা হিসাবে একটা ইওনোর পাশের চেয়ারে বসবো, এলাকার মসজিদের সভাপতি হব? নাকি আমি চাই আমার সন্তান ইওনো হয়ে উপজেলার মানুষের জীবন পরিবর্তন করবে? তো বাবা মা হিসাবে আমাদের যে চাওয়ার যে প্রবলেম, এই বিষয়টা কিভাবে আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর জীবন দিবে, বা এটা কিরকম বাধা বলে আপনি মনে করেন? জি, আপনার সাথে আমি একমত পোষণ করে বলতে চাই যে উপলব্ধিটা আসলে এইভাবে আসতে হবে। আপনি যেভাবে বললেন যে আমি কি হতে চাই, কেন হতে চাই, এই জিনিসটা বুঝতে হবে, এবং সেইখানে কি ধরনের দায়িত্ব আমাকে পালন করতে হবে, ঝামেলা আমাকে পোহাতে হবে, কি ধরনের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে, কি ধরনের জবাবদিহিতা আমার আসবে আমার ইহলৌকিক পরলৌকিক জীবনে, আমার কি ধরনের জবাবদিহিতা থাকতে পারে, কি ধরনের জবাবদিহিতা আমার করতে হতে পারে, এই ধরনের উপলব্ধি থেকেই আমাদের কাজ করতে হবে। পৃথিবীর সকল মানে আমার দেশের সকল ভালো স্টুডেন্টরা বা আমাদের সকলেই তো আর বিশেষ ক্যাডার হবে না, সকলেই তো ইউনো হবে না। যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যে অবস্থানে থাকুক, সততার সঙ্গে দায়িত্বশীলতার সাথে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুক, এটাই হোক আমাদের সকলের কাম্য। এবং এই পালন করার ভিতরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী, কারণ সন্তানরাই আপনার ভবিষ্যৎ, আপনার সম্পদ। আপনার রেখে দেওয়া হাজার কোটি টাকার সম্পদ যেমন আপনার মৃত্যুর পর কোনো কাজে লাগবে না, তো কেন সেই সম্পদের পিছনে আপনার সন্তানকে অমানুষ করে যাবেন? বরং আপনার সন্তানকে মানুষ করে যান, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য
আহ, দোয়ার অপরন্ত নিয়ামত সে পালন করবে, আপনার দায়িত্ব পালন করে যাবে, আপনার রেখে যাওয়া কাজ করে যাবে, সেটাই তো আপনার বড় সম্পদ। এই 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 অনুভূতি জাগ্রত করে এই অনুভূতির মাধ্যমে আমাদের সমাজটাকে পরিবর্তন করতে হবে। ধন্যবাদ রায়হান ভাই, আমরা অনেক সময় আড্ডা দিয়ে দিয়েছি, আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা একদমই শেষে চলে এসেছি। আপনার কাছে আমার আরো 2-3টা প্রশ্ন রয়ে গেছে, আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। আমাদের এই আলোচনায় আমরা বাবা হিসাবে সন্তানদের একটা সম্পদে পরিণত করতে চাই এবং তাদেরকে একটা জীবন দর্শনে বড় করতে চাই, যেন তারা একটা 1000 বছরের জীবনের একটা একটা চাওয়া, এক্সপেকটেশন, লক্ষ্য তারা ঠিক করতে পারে। তাদের লক্ষ্য যেন না হয় একজন ডাক্তার হওয়া, যে বিকজ ডাক্তারদের একটা ঢাকায় বড় বাড়ি থাকে, তার একটা গাড়ি থাকে, তার জন্য স্বপ্নটা এরকম হয় যে ডাক্তার হয়ে একটা বড় মানুষ হওয়া, যে মানুষকে সারা পৃথিবীর মানুষ মনে রাখবে, সে একটা 100 বছরের, 1000 বছরের একটা জীবনের বোধ যেন পায়। একটা ইঞ্জিনিয়ার হবে, একজন ক্যাডার, বিসিএস ক্যাডার হবে, সেজন্য একটা 100 বছর, 1000 বছরের জীবনের বোধ নিয়ে তার ক্যারিয়ার প্ল্যানিং করে। আমরা এরকম বাবা মা হতে চাই। তো সেক্ষেত্রে একটা সন্তানকে একজন বাবা মা কিভাবে তার ভিতরে নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং জীবনের যে একটা মানবীয় গুণাবলী সম্পন্ন জীবনের মূল্যবোধ একজন বাবা সন্তানের ভিতরে তৈরি করতে পারে, কি কৌশলে একটা সন্তানকে বাবা তার জীবনের সঠিক বোধ, মানবীয় গুণাবলী সম্পন্ন একটা মানুষ হওয়ার আগ্রহ, ইচ্ছা তার ভিতরে একজন বাবা কিভাবে প্রথিত করতে পারে? আপনার যদি কোনো কৌশল, আপনার যদি কোনো বাবা যদি আপনাকে দিয়ে থাকেন, বা আপনার পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে আপনি যদি আমাদের শেয়ার করেন, একজন বাবা সন্তানকে কিভাবে মানবীয় গুণাবলী সম্পন্ন একটা 1000 কোটি বছরের জীবনের দর্শন সন্তানকে দিয়ে বড় করতে পারে, আপনি খুব সংক্ষেপে যদি একটা আলোকপাত করেন। সংক্ষেপে বলতে হলে একটা কথাই বলতে হয় যে আমাদেরকে আসল জায়গায় যেতে হবে, গোড়ায় যেতে হবে, শিকড়ে যেতে হবে, শিকড়ের সন্ধানে যেতে হবে। আমি মানুষ, আমি যদি মানুষ হিসেবে কোনো আবিষ্কার করি, কোনো কিছু তৈরি করি, মোটরসাইকেল যে ব্যক্তি আবিষ্কার করেছে সেই ব্যক্তি যে ফর্মুলা দিয়েছে, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবাইল দিতে হবে, কোথায় স্টারিং, কোথায় হ্যান্ডেল, কোথায় ব্রেক, কোথায় গিয়ার, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা গাড়ি চালাই তবে অবশ্যই আমরা গাড়িতে ভালো চলে থাকতে পারবো। যদি না চালাই তাহলে অবশ্যই আমরা সেই গাড়িতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যেমনি আমরা মানুষ, আমার সৃষ্টিকর্তা, আমার মনে যেতে হবে আমার সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন, কিভাবে আমার দায়িত্ব পালন করতে হবে, আমি কিভাবে আমার সন্তানকে পালন করবো, আমি কিভাবে আমার পরিবারকে পালন করবো, এই সকল কিছুর উত্তর কিন্তু সেখানে আছে। সেখানে গোড়ায় যেতে হবে, সেখান থেকে নৈতিকতা উপলব্ধি করতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে, সেখান থেকে এই বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এই সমাজের প্রেক্ষাপটে আমার সব সন্তান, পরিবার, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। সবচেয়ে আমার দৃষ্টিতে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে যদি আমার কোনো সফলতা থেকে থাকে, যদি আমার কোনো কিছু করার থেকে করে থাকি, আমি কিছু পেয়ে থাকি, আমি যদি কিছু অর্জন করে থাকি, আমি মনে করবো সেটা সততা এবং সৎসাহস। এই দুইটা জিনিস সামনে রেখে যদি আগানো যায়, আমার সফলতার ক্ষেত্রে আমি দুইটা জিনিসকে আমি সবসময় প্রায়োরিটি দিয়েছি। আমি দেখেছি যে এই দুইটার কারণে মনে হয় আমি যতটুকু সফল হয়েছে। এবং আমাকে গোড়ায় যেতে হবে, আমার শিকড়ের সন্ধান করতে হবে এবং সেখান থেকে শিখতে হবে এবং সেখান থেকে আমার জীবনটাকে, আমার পরিবারকে, আমার সমাজকে সাজাতে হবে। ধন্যবাদ রায়হান ভাই। আরেকটা জিনিস আমি আপনার কাছে একটু আলোকপাত চাইবো, যে কথা আমরা বলছিলাম আগেকার সময়ে, যেমন আপনি বলছিলেন এক সময় গল্পের ভিতরে যে আপনার যখন চাচারা, আপনি যখন বড় হয়েছেন, আপনার চাচারা আপনাকে যদি সন্ধ্যার পরে বাইরে দেখতো তাহলে কিন্তু বলতো, এই এখন বাইরে কি করিস, বাসায় যা। আমরা কিন্তু ভয়ে বাসায় চলে যেতাম। তো আমাদের একটা সামাজিক সুরক্ষা বলয় ছিল। আমাদের বাবা মারা কিন্তু, প্রত্যেক বাবা মাই কিন্তু কম বেশি কাজে ব্যস্ত থাকবেন, তো সন্তানদের কিন্তু ছেড়েও দিতে হবে। সন্তান স্কুলে যাবে, কোচিং এ যাবে এবং কলেজে যাবে, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশবে। তো আসল কথা হলো আমাদের একটা সামাজিক বেষ্টনী তৈরি করতে হবে এবং এই বেষ্টনীর ভিতরে আমার সন্তান কিন্তু আমার একার সন্তান না। আমরা মনে করি আমার সন্তান, আপনার সন্তান, সারা পৃথিবীর সন্তান, এবং আপনার সন্তান কিন্তু সারা পৃথিবীর সন্তান। সুতরাং আমাদের যে ইনার সার্কেল যেটা আছে, আমাদের যে শিক্ষকরা আছে, আমাদের যারা প্রতিবেশী আছে, তাদেরকে একটা সোশ্যাল বেষ্টনী, একটা সোশ্যাল সুরক্ষা বলয় কিন্তু তৈরি করতে হবে। সেই জায়গায় আজকালকার বাবা মারা ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি ইগোর জন্য, ব্যক্তির নানান রকমের দুর্নীতিগ্রস্তর কারণে আমাদের কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, যার ফলে আমাদের কিন্তু সুরক্ষা বলয়গুলো নষ্ট হয়ে গেছে। আমার সন্তান যদি একটা রাস্তায় খারাপ কাজ করে, আমার কাছে কিন্তু এই তথ্যটা আসে না।
অথবা আমার কাছে আসলেও আমি যে তথ্যটা দেয় তাকে আমরা ভৎসনা করি, রাদার তাকে অ্যাপ্রিসিয়েট আমরা করি না। সো আপনি কি মনে করেন আমাদের সবাই মিলে এরকম একটা সুরক্ষা বলয়ের সচেতনতা তৈরি করতে হবে আগামী প্রজন্মের জন্য, যেন আগামী প্রজন্ম একটা বাবা মার কাছে পাশাপাশি চারপাশের মানুষের কাছেও কারেকশন হওয়ার সুযোগ তৈরি হয়, শিক্ষকরা তাকে সেখানে বড় একটা ভূমিকা পালন করতে পারে? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের চারপাশের বাবা মার পাশাপাশি চারপাশের সকলকে আগামী প্রজন্মের জন্য তাদের মঙ্গলের জন্য কি করা যেতে পারে বা করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন, বা তাদেরকে সবাইকে আপনি কি আহ্বান জানাতে চান? যে আপনার সাথে আমি একমত ভাই, আপনার সাথে আমি পুরোপুরি একমত যে বলয়টা ভেঙে গেছে, সেই বলয়টা আবার ফিরিয়ে আনতে হবে। আমার সন্তান শুধু আমার সন্তান না, আমার সন্তান 24 ঘন্টা আমার আমার কোলে থাকবে না, আমার আমার চোখের সামনে থাকবে না। সে তার প্রয়োজনে তার মতো তার পরিবেশে চলাফেরা করবে, আমি আমার প্রয়োজনে আমার কর্মক্ষেত্রে প্রয়োজনে আমি আমার যাব। তো তেমনি ভাবে আমার সন্তান কোন কোন বলয়ে মিশছে, কোন কোন বলয়ে যাবে, সেই সেই বলয়ে আমার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী কি আছে, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন, তাদেরকে সেই স্পেস করে দিতে হবে। আমার সন্তানকে দেখাশোনা, আমার সন্তানকে মানুষ করা, আমার সন্তানকে শাসন করার অধিকার তাকে দিতে হবে। সেই আর সন্তানকেও সেই সেভাবেই মানুষ করতে হবে যে তারা তাদের গার্জিয়ানদেরকে, তাদের গুরুজনদেরকে দেখা মাত্র যেমন আমরা আগে ঘরে চলে গেছি, সন্ধ্যা লাগলে বাইরে বেরোতে পারি নাই, ভয়ে লজ্জায় জবাব দেওয়ার মতো কিছু নাই, এভাবে মানুষ করতে হবে। তো এই বলয়টা আবার তৈরি করতে হবে আমাদেরকে। আমাদেরকে যেভাবেই হোক আমাদের সন্তান মানুষ করতে হলে আমাদেরকে এই বলয় তৈরি করতে হবে। আমার আমার যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী তাদেরকে এই বলয় তৈরি করতে হবে। প্রত্যেকে সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য আবার মিলে ঐক্যবদ্ধ হবে এই সমাজটাকে তৈরি করতে হবে। ধন্যবাদ রায়হান ভাই। একদম সর্বশেষে আজকে আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন এবং আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কথা হিসাবে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতে যারা দেখবেন, সমস্ত বাবাদেরকে, বর্তমান বাবা অথবা ভবিষ্যৎ বাবাদের সকলের উদ্দেশ্যে আপনি কি বলে আজকের প্রোগ্রাম শেষ করতে চান? শুধু একটা কথাই বলবো, আপনার এই প্রোগ্রামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলতেছে প্রতিটি সম্পর্ক স্বর্গীয়, প্রতিটি পরিবার হোক স্বর্গ। প্রতিটি বাবা মায়ের কাছে যেন তার সন্তানরা স্বর্গের সুখ অনুভব করে, প্রতিটি সন্তানকে কোলে নিয়ে যেন বাবা মা স্বর্গের সুখ অনুভব করে, তাকে সেভাবে মানুষ করতে হবে, তাকে সেভাবেই গড়ে তুলতে হবে এবং সেভাবেই আমাদেরকে চলতে হবে। এবং প্রত্যেকেই তার সন্তানকে মানুষ করবেন, কারণ প্রত্যেকটা সন্তানই আপনার জান্নাত, প্রত্যেকটা সন্তানই আপনার জন্য জান্নাত। আপনার সন্তান যখন খারাপ কাজ করবে অবশ্যই সেটা যেমন আমাকে সাফার করা লাগে, সেটা শোনা লাগে, সেটা দুর্নাম ভোগ করা লাগে, পৃথিবীতে যেমন করা লাগবে পরকালে হয়তো করা লাগবে। এই উপলব্ধি থেকে সর্বশেষ শুধু এটুকুই বলবো, প্রত্যেকটা সন্তানকে জান্নাতের একটা প্রতিফলন হিসেবে দেখতে হবে এবং সেইভাবে সন্তানকে মানুষ করতে হবে। সেইভাবে প্রতিটা সম্পর্ক, যেমন সন্তানকে নিয়ে যেন আমরা স্বর্গের সুখ অনুভব করতে পারি এবং সন্তানরা যেন বাবা মার কাছে গেলে স্বর্গের সুখ অনুভব করে, তাদের প্রত্যেকের উভয় সম্পর্ক যেন স্বর্গীয় হয়, এই কথাই শেষে বলতে চাই। চমৎকার চমৎকার রায়হান ভাই, এবং আপনার আলোকপাত এবং আপনার আলোতে আজকে আমরা যে আলোকিত হলাম, আমরা আশা করব আমাদের প্রতিটা পরিবার হবে স্বর্গ, প্রতিটা সম্পর্ক হবে স্বর্গীয়। এবং এই উপলব্ধি থেকে আমরা যদি প্রত্যেকে আমাকে সংশোধন করি, আমি যদি আমাকে সংশোধন করি, আমি যদি আমার পরিবারকে সংশোধন করি, আমার পরিবার যদি দেশ মানুষের জন্য কাজ করে এবং প্রতিটা পরিবার যদি এভাবে সংশোধিত হয়, একটা সুন্দর পৃথিবী হওয়া খুবই সহজ একটা কাজ। সেখানে কোনো পুলিশ দরকার হবে না, সেখানে কোনো অ্যাডভোকেট দরকার হবে না। আমি বাবা হিসেবে যদি একটা সুন্দর সংসার তৈরি করতে পারি, আমি যদি আমার সন্তানকে আমার চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে, আমার অ্যাক্টিভিটি দিয়ে একজন পরিপূর্ণ মানুষ বানাইতে পারি, পৃথিবী বদলাতে খুব বেশি সময় হবে না। আমাদের তাই প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গ। অনেক অনেক ধন্যবাদ এম রায়হান ভাই আপনাকে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এই দীর্ঘ সময়, আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আলোকপাত আমাদেরকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। বোকা বাবা পেজের সমস্ত অ্যাডমিন সদস্য সকলকে ধন্যবাদ। আগামীকাল রাত 10টায় আপনাদেরকে আমাদের এই প্রোগ্রাম আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মাই ফাদার মাই হিরো এবং হ্যাপিনেস ইজ এ চয়েস
এই আড্ডায় আমি দেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।